আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে। আজকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আমরা ক্লাসে আলোচনা করব। সেটি হলো সাধারণ জ্ঞানের এমন কিছু টপিক আছে যে টপিক থেকে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগর তথা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই যে বিশ্ববিদ্যালয় থেকে কোশ্চেন যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেইগুলোর মধ্যে একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা আজকের এই আলোচনায় আমরা শুরু করব। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম ইউসুফ তুরাস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা অনার্স মাস্টার্স কমপ্লিটেড। এরপরে 43তম বিসিএস এডুকেশন ক্যাডার হিসেবে বর্তমানে কর্মরত আছি। জি, ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকেই যুক্ত আছো এবং এটি এমন একটা সময় যে সময় আমরা বলি জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্টের একটি, তথা তোমরা একটা গুরুত্বপূর্ণ জীবনের পরীক্ষা শেষ করেছো, এইচএসসি পরীক্ষা। এরপরেই তোমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য তথা রোড টু ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটির যে স্বপ্ন তোমরা দেখেছো সেটি বাস্তবায়নের সময় এখন। তো এই সময় পুরোটা জুড়ে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং তোমাদের পাশে থাকতে চায়। আর আমরা মূলত শিক্ষক হিসাবে তোমাকে সেই টোটাল কাঙ্ক্ষিত যে সাফল্য সেটি অর্জনে সহায়তা করতে চাই। তো যাই হোক, আমরা দেরি না করে শুরু করতে চাই যে কি টপিক নিয়ে আজকে মূলত আলোচনা করব। এখন একটু আছে যে ওই লাইভের ইসেতে মানে ওখানে যেটি দেওয়া হয়েছিল সেটা হলো প্রাচীন জনপদ বা এগুলো, কিন্তু আসলে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এটা না। মূলত টপিকটা হলো আন্তর্জাতিক পার্টের আলোচনা হবে, বিশ্বযুদ্ধ এবং জাতিসংঘ। কারণটা কি যে এই পার্ট থেকে মাস্ট কোশ্চেন হবে, মানে তোমাদের যে পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটিতে হবে আজকে যা আলোচনা হবে এর মধ্য থেকে মাস্ট কোশ্চেন আসবে, সেটা একের অধিক। কারণ জাতিসংঘ এমন টপিক যেখান থেকে কখনোই কোশ্চেন মিস হয়নি। ওকে, তো আমরা শুরু করব। তো তার আগে তোমাদেরকে আমি শুরুতেই একটা গাইডলাইন মূলত আমি দিতে চাচ্ছি যে আমরা দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য তথা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য তোমাকে যেহেতু ক্লাস শুরু হবে রেগুলার 5 তারিখ থেকে, মানে 5 সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য। সাধারণ জ্ঞান অংশ যেটা আছে, এই সাধারণ জ্ঞান অংশের জন্য তোমাদের 4টি বিষয় সাথে রাখতে হবে। এটা একটু লিখে রাখো, 4 এলিমেন্টস ফর জিকে। 4 এলিমেন্টস ফর জিকে, ওকে। তো এই 4টা বিষয় যদি সাথে রাখো তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। ইভেন তুমি মানে ইচ অ্যান্ড এভরিথিং, মানে তোমার একদম চান্স পাওয়া থেকে শুরু করে টপ পজিশন করা সবগুলোই সম্ভব হবে। তো সেই ক্ষেত্রে 1 নম্বর যেটা তোমাদের সাথে থাকতে হবে, তোমাদের সাথে 2টি ম্যাপ থাকতে হবে। ম্যাপ 2টি, ওকে। হ্যাঁ, 2টি ম্যাপ, একটা কি, একটা ইন্টারন্যাশনাল আর একটা বাংলাদেশ। এটা আমরা সবাই জানি, ইন্টারন্যাশনাল প্লাস বাংলাদেশ, ওকে। তো এই ম্যাপটা অবশ্যই তুমি কিনে নিয়ে এটা টানিয়ে দিবা, মানে একদম তোমার যে বিশেষ করে টানিয়ে বলতে তোমরা এখন হয়তো অনেকেই নিজেদের বাসা বাড়িতে বিভিন্ন জায়গা আছে, যখন এইখানে মানে বিভিন্ন হোস্টেলে বা যেখানে আসবে ওইখানে টানিয়ে দিতে হবে, ঠিক আছে। 3 তারিখ থেকে শুরু হবে না, 3 তারিখ থেকে, আচ্ছা যতটুকু জানা সম্ভব 5 তারিখ থেকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা সম্ভাব্য 5 তারিখ থেকে, তারপরে তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিবে। তো ম্যাপের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেকগুলো ম্যাপ আছে, কিন্তু সবচেয়েতে পিন পয়েন্ট মানে একদম সুন্দরভাবে বিশেষ করে অ্যাডমিশনের জন্য উপযোগী অধিকাংশ বাজারে ম্যাপ হলো মানে বিসিএস উপযোগী। বিসিএস এর ম্যাপগুলোতে হিউজ পরিমাণ হিজিবিজি তথ্য থাকে, যেটা আমাদের জন্য ঝামেলা হয়। কারণ আমাদের অ্যাডমিশনের জন্য যে ধরনের তথ্যের প্রয়োজন সেটা এই বিসিএস এর সাথে মিলবে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে তোমরা ম্যাপ কিনে নিবে, সেটা হলো প্যানাসিয়া যেটা ম্যাপ আছে, এটা তুমি দেখলেই বুঝতে পারবে যে এরকম ম্যাপ বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। তো প্যানাসিয়া ম্যাপ, হ্যাঁ, কারণ আমাদেরকে যদি চান্স পেতে হয় সবসময় বেস্টটাকে খুঁজতে হবে, বেস্ট। তো সেই ক্ষেত্রে প্যানাসিয়া ম্যাপটাকে আমার মানে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের সবগুলোতে সেখানে সাহায্য করবে। তার মানে এইটা কিনে নিবে, শুরুতে এইটা ম্যাপটা টানিয়ে রাখতে হবে, এটা আমাদের কাজে লাগবে। কেন কাজে লাগবে এটাও বলি, আমাদের টোটাল যে কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের 10% কোশ্চেন হুবহু ম্যাপ থেকে করবে, হুবহু। মানে বোঝাচ্ছে 3টি কোশ্চেন সরাসরি ম্যাপ থেকে, আর আরও 4 থেকে 5টি কোশ্চেন সেটা ম্যাপ বেসড হয়, বেসড, ওকে। তার মানে যেটাতে তুমি ম্যাপ জানা থাকলে কোশ্চেন পারতে সুবিধা হয়, ওকে। আচ্ছা, এবার আসি 2 নম্বরে। আমাদের যে 2 নম্বর সেটা হলো লেকচার শিট, তোমাদের প্রস্তুতির মেইন পার্ট যেটা হবে। তো লেকচার শিট তো তোমাকে এখনই দেওয়া হবে না,
ক্লাস যখন হতে থাকবে ক্লাসের সাথে সাথে তোমাকে দেওয়া হবে। তার মানে লেকচার শিটটাই হলো আমাদের প্রস্তুতির মেইন পার্ট। এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এটা একেবারেই এমন একটা বিষয় যেটাতে বাজারে আর কারো কাছে এটা দেওয়া হয় না, কারণ শুধুমাত্র স্টুডেন্ট যারা তাদেরকে এটা বিক্রিও করা হয় না। তার কারণটা হলো যে এটার মেইন এটা হলো মানে আমাদের যে এটা ফোকাসের যারা অতীতে তোমরা যারা ফার্স্ট হয়েছে বা যারা ভালো রেজাল্ট করছে তাদের কাছে জিজ্ঞেস করলে বুঝতে পারবে যে ফোকাসের লেকচার শিটের গুরুত্ব তাদের কাছে ঠিক কতটা। আমিও নিজে স্টুডেন্ট ছিলাম ফোকাসের, এখান থেকে রেগুলার ক্লাস করে ইন্টেন্সিভ বেসে ক্লাস করে আমার ঢাকা ইউনিভার্সিটির পজিশন ছিল 45। এই লেকচার শিটটাই পড়েছিলাম আমি, লেকচার শিটের সাথে মানে ওই মানে টোটাল যে প্রস্তুতি, কিন্তু লেকচার শিট ছিল মেইন প্রস্তুতি। তো যাই হোক, এটা তোমাদের অবশ্যই সাথে থাকতে হবে। 3 নম্বরে একটু খেয়াল করো, আমরা সবাই জানি সাধারণ জ্ঞানের প্রস্তুতিতে এইবারও কোশ্চেন দেখো, আমাদের কোশ্চেন যেটা হয়েছে 30টি, এটা হলো এই 24 সালের যে 25 সালের যে কোশ্চেন, এই কোশ্চেনে 30টি কোশ্চেন হয়েছে। 30টির মধ্যে দেখা যাচ্ছে 2 ধরনের কোশ্চেন হয়েছে। এখানে 22টি কোশ্চেন হয়েছে যেগুলো অতীত থেকে, আর 8টি কোশ্চেন হয়েছে সাম্প্রতিক। তার মানে এটা হলো সাম্প্রতিক। তার মানে এই সাম্প্রতিকের জন্য তোমাদেরকে প্রত্যেক মাসে একটি করে মানে শিট দেওয়া হবে এবং সেটা ক্লাসও হবে, পিডিএফ দেওয়া হবে, এক কথা পিডিএফ। আর একদম শেষে যে তোমাকে দেওয়া হবে, তার মানে এই রিসেন্ট পিডিএফ যেটা তোমাকে প্রত্যেক মাসে দেওয়া হবে এটা পড়তে হবে, রিসেন্ট পিডিএফ, বুঝতে পেরেছো? আর ফাইনালি তোমাকে যে একদম মানে শেষের দিকে একটা হয় জিকে সাপ্লিমেন্ট বের হয়, সেটা প্যারান্সিয়া সিরিজ থেকে বা এরকম, ওইগুলো তুমি নিতে পারো। অথবা শেষের দিকে তোমাকে একটা মানে জিকে হাইলাইটস দেওয়া হবে, যেটা ফোকাসের পক্ষ থেকে দেওয়া হবে, মানে সাম্প্রতিকের হাইলাইটস আর কি, ঠিক আছে? এটার নাম হলো হাইলাইটস। এই হাইলাইটসটা পড়তে হবে। তার মানে এটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য মানে সাম্প্রতিক তোমাকে, এবং বলে রাখা বলে যে এই যে 8টা এবার সাম্প্রতিক আসছে, 8টাই কিন্তু আমাদের এই যে যে সাম্প্রতিকের শীট সেটা কিন্তু সেখান থেকে কমন পড়েছে। ওকে, তো যাই হোক এটা ওকে। আচ্ছা, প্যারান্সা ম্যাপ কি সব জায়গায় পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যাবে, মানে এটা বাংলাদেশের সবগুলোতেই প্রায় অ্যাভেলেবল আছে। 4 নম্বরে তোমাকে টোটাল প্রস্তুতির জন্য, কারণ খেয়াল করা যাক যারা একটু ভালো স্টুডেন্ট বা যাই হোক, যে তোমাকে শিট কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। প্রথমে দেওয়া হবে 1 আর 2 নম্বর মানে লেকচার একটা শিট, তারপরে 3 4 মানে এরকম। তো সেই ক্ষেত্রে একটু প্রস্তুতি মানে সাপোজ ধরো এখানে কিন্তু একটা সপ্তাহ গুরুত্বপূর্ণ। তার মানে এই যে আজকে কয় তারিখ, আজকে হলো 27, আগামী ধরো 5 তারিখে ক্লাস শুরু হবে, তার আগেও তো তোমার পড়া আছে নাকি? এই 8 দিন কি ঘুরে বেড়াবে নাকি? এই 8 দিনও পড়তে হবে। তাহলে এই 8 দিন যদি পড়তে চাও তাহলে তোমার হাতে তো শিট নাই, তাহলে কি করতে হবে? এই জন্য বলছি যে ইমিডিয়েটলি তোমাকে একটা বই কিনে নিতে হবে, বই। তো সেই বইয়ের ক্ষেত্রে তুলনামূলক এই যে ম্যাপ বা আমাদের লেকচার শিটের সাথে সবচেয়ে ভালো তুলনামূলকভাবে বলবে তোমার জিকে প্যানাসিয়া। তার মানে এরকম এই বই কিনতে হবে। ওকে, তার মানে একটা বই সাথে রাখবে, তোমার ম্যাপ সাথে রাখবে, এই দুইটা এই মুহূর্তে তোমার সাথে থাকবে, ম্যাপ এবং বই। ওকে, আর লেকচার শিট তোমাকে তখন দেওয়া হবে, রিসেন্ট পিডিএফও তখন দেওয়া হবে, ঠিক আছে? ওকে, তার মানে এটা হলো আমাদের, হ্যাঁ এটা বলছি যে এখানে সবচেয়ে তুমি এমনি খুঁজলে পাবে জিকে প্যানাসিয়া বই, যেটা প্যানাসিয়ার বই, মানে ম্যাপ এবং বই এই দুটা যদি তুমি করে হিসাবে কেন, তাহলে মানে বোঝাচ্ছে যে এখানে টপিক আমি আজকে কিন্তু কিছু টপিক বলে দেবো, যে এই টপিক তোমরা আগে থেকে একটু এই যে 1 সপ্তাহ আছে এর মধ্যে পড়ে ফেলো। তার কারণ হলো বোঝাচ্ছি তুমি অন্তত 5 থেকে 8 মার্কস এই 1 সপ্তাহের মধ্যেই তোমাকে গ্যাদার করে ফেলতে হবে, 5 থেকে 8 মার্কস। তাহলে তুমি আগে ভাগেই যদি পড়ো তাহলে পরে তোমাকে রিভিশন দিতে হবে, জাস্ট ক্লাস যখন শুরু হবে অনেক ইজি হবে। যেরকম আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, এই টপিকটা যদি তুমি ঠিকঠাক করে আজকে পড়ে ফেলতে পারো তাহলে এখান থেকে কিন্তু 1 মার্কস তুমি পেয়ে যাচ্ছ, বা 2 মার্কস হয়ে যেতে পারে। এবার সব ভার্সিটিতে এটা আসবে। তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ প্রশ্ন বের হয়েছে, প্রশ্ন ব্যাংক বের হয়েছে, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে আমরা দেরি না করে আজকের টপিকটা শুরু করি। যে আমরা আজকে জানি আলোচনা করব আন্তর্জাতিক প্রসঙ্গের, এটা দেখো আন্তর্জাতিক প্রসঙ্গ মূলত এইখানে যেটা ছবিটা হিজিবিজি দেখা যাচ্ছে এটা একটা বিশ্বযুদ্ধের ছবি আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছে, ময়মনসিংহ থেকে আরো বিভিন্ন জায়গা থেকে, কোনো সমস্যা নাই। আমরা সারা বাংলাদেশকে মানে সবাই যারা আছে সবাই এখানে আজকে যুক্ত থাকবে, আমরা সেভাবেই ক্লাস করবো। লক্ষ্য করা যাক আমাদের মূলত আজকের টপিক হলো বিশ্বযুদ্ধ ও জাতিসংঘ, বিশ্বযুদ্ধ ও জাতিসংঘ। তার মানে এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো, বিশ্বযুদ্ধ ও জাতিসংঘ। তো খেয়াল করা যাক এই যে জাতিসংঘ যে টপিকটা, এটা মাস্ট কোশ্চেন হবে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন হবেই হবে।
এরা এরকম, এবং বিশেষ করে যে বিউপি যেটা সবার আগে পরীক্ষা হয় এগুলোতে মানে হিউজ কোশ্চেন দেয় এখান থেকে। তো যাই হোক, তা আমরা হ্যাঁ, এই যে বিভিন্ন জন, এই যে লেমনে কি ইসলাম, এই রাজশাহী থেকে যে যেখান থেকে আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে ফোকাস একটি পরিবার, এবং তুমি যে আজকে জার্নি শুরু করতে যাচ্ছ বা অলরেডি তোমরা কিছু ক্লাস করেছো, তাহলে বুঝতে পারবে যে আসলে আমরা কিরকম আর কি। এক কথা, আমাদের টোটাল সার্ভিস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, এই জায়গাটা তোমাকে নিতে হবে সব সময়। তোমাকে এখন নিজেকে একদম চূড়ান্ত মুহূর্ত যেখানে তোমাকে সর্বোচ্চ শিখার আগ্রহ থাকতে হবে, সময়টাকে কাজে লাগাইতে। আমরা বলছি না দিনরাত 24 ঘন্টা তোমাকে পড়তে হবে। তুমি রিল্যাক্স করো, তুমি মানে তোমার মতো মানে ইসে খুশি হাসি খুশি থাকো, পরিবারের সাথে সময় দাও, কিন্তু যখন একটু পড়বা ওইটা মনোযোগের সাথে পড়ো। আচ্ছা, এখন আসো তাহলে বিশ্বযুদ্ধ জাতিসংঘ। তো এখন মূল কথা হলো এই জাতিসংঘর যে কোশ্চেনটা আসে, এই জাতিসংঘ বুঝতে গেলে আমাকে আগে বিশ্বযুদ্ধ বুঝতে হবে, কারণ জাতিসংঘ প্রতিষ্ঠিত জীবনও হইতো না যদি না বিশ্বযুদ্ধ না হইতো। ওকে, তাহলে বিশ্বযুদ্ধ এবং জাতিসংঘ টোটালটা রিলেটেড। আর এটা শুধু এইখানেই শেষ হবে না, আমাদের আজকের যে বিশ্ব রাজনীতি বা সাম্প্রতিক যে পৃথিবী, এইটার থেকেও যে যত কোশ্চেনগুলো আসে সেগুলোও এই প্রেক্ষাপট না বুঝলে বোঝা যায় না। ওকে, তাহলে আমরা শুরু করছি। খেয়াল করা যাক, আমরা একটা মানে ছোট্ট ঘটনা, আমরা এই ম্যাপে চলে যাব, সেখানে যা দেখব। খেয়াল করা যাক, এই যে এইখানে দুটি দেশ দেখা যাচ্ছে, একটা হলো এই হলুদ দেখা যাচ্ছে না, ভালো না? আচ্ছা, এখানে তাহলে আমি অন্য কালার নেই, এখানে ভালো ফুটবে লাল। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এটা হলো হাঙ্গেরি, এটা হলো অস্ট্রিয়া। ওকে, তো দেখা যাচ্ছে এই অস্ট্রো হাঙ্গেরি ওই 1914 সালের আগে ওই সময় এক ছিল। তো এই অস্ট্রো হাঙ্গেরির পাশে নিচে একটা যে দেশের নাম দেখা যাচ্ছে, এই দেশের নাম হলো বসনিয়া। তো এই বসনিয়া নামক যে জায়গাটা, এইটা তখন পরাধীন ছিল। কার অধীনে ছিল? এই অস্ট্রো হাঙ্গেরির অধীনে ছিল। তো এই বিচারা বসনিয়ার লোকজন অনেক আগে থেকেই স্বাধীনতার চেষ্টা করতেছিল, কিন্তু এই অস্ট্রো হাঙ্গেরি এদেরকে স্বাধীনতা দিচ্ছিল না। এবং এর থেকেও একটা নির্মম কথা হলো, এই বসনিয়া আগে ছিল অটোম্যান সাম্রাজ্যের অধীনে, তুরস্কের অধীনে। তো বিচারা অনেক কষ্ট করিয়া তুরস্কের কাছ থেকে মুক্তি পেয়ে, মানে এক কথা চেষ্টা করতেছিল যে তুরস্কের কাছ থেকে মুক্তি পেতে, মুক্তি পাইছে, কিন্তু পায়ে খপ পড়ে গেছে হলো অস্ট্রো হাঙ্গেরির। মানে মূল কথা হলো যে স্বাধীনতা পাইতে যাও, পাওয়া হইল না। তো যাই হোক, অস্ট্রো হাঙ্গেরি তখন তাকে যেরকম এইভাবে আষ্টে পৃষ্ঠে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রেখেছে, ঠিক বসনিয়ারই এক ভাই, মানে একই জাতির লোক, সার্বিয়া, এরা কিন্তু স্বাধীন হয়ে গেছে, তথা তুরস্কের কাছ থেকে স্বাধীন হয়ে গেছে আগেই। তো যেটা এই বসনিয়ার লোকজন মূলত খুব করে চাচ্ছিল যে তারাও স্বাধীন হয়ে সার্বিয়ার সাথে যোগ দিয়ে মূলত তারা একটা দেশ গঠন করবে। সেই দেশের নাম আমরা দুনিয়াতে সবাই জানি, পরবর্তীতে সে দেশটা হয়েছিল, আবার আজকে আবার সে দেশটা বিলীন হয়ে গেছে। মানে অদ্ভুত এক দেশ, তার নাম যুগোস্লাভিয়া। যুগোস্লাভিয়া মানে স্লাভ জাতির সব দেশ একসাথে। ওকে, হ্যাঁ, তোমরা দেখতে পাওয়ার কথা, মনে হয় দেখতে পাওয়ার কথা, এটা দেখা যায় না? এখনো দেখা যাচ্ছে না, কারণ এটা আর কিছু করা যাবে না, যার কারণ হলো এই যে উপরে আবার কিছু দেশ আছে। আচ্ছা, জুম করে, আচ্ছা ঠিক আছে, আমি করতেছি, এটার আগে এই করে নেই, তারপরে আরো জুম করি। এবার আশা করি দেখা যাবে। তার মানে আমরা যেটা কথা বলছিলাম, এই যে ধরো এটা হলো অস্ট্রো হাঙ্গেরি, আর এই নিচেই হলো এই বসনিয়া। ওকে, আর এই হলো সার্বিয়া। তো তার মানে এরকম একটা অবস্থা 1914 সালে অবস্থান করতেছিল যে এই অস্ট্রো হাঙ্গেরির অধীনে বসনিয়ার লোকজন নির্যাতিত ছিল। ওই সময় অস্ট্রো হাঙ্গেরির যে যুবরাজ ফার্ডিনান্ড, সে আবার তার স্ত্রীকে নিয়ে হানিমুন করতে গেছে হলো কোথায়, মানে ঘুরতে গেছে হলো এই বসনিয়ার এইখানে প্রদেশে। তো ওরা তো খেপে অস্থির অবস্থায় আছে, এর মধ্যে ও গেছে ঘুরতে, তাহলে কেমনটা লাগে? তার মানে হলো ওই সময় যারা স্বাধীনতাপন্থী ছিল এরা ওরে গুলি করে ঠুস করে মেরে দিছে আর কি। তার মানে হলো গুলি খেয়ে মারা গেল কে? ফার্ডিনান্ড এবং তার স্ত্রী। এবং বলে রাখা ভালো যে ওই জায়গাটা আজকে মার্ক করা আছে একদম নির্দিষ্ট, যে ওই যেখানে গুলি করা হয়েছিল, এবং বলা হয়েছে যে ওই একটি গুলির কারণে দুনিয়াতে 1.5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল। তার কারণ কি? এই কারণেই একটা বিশ্বযুদ্ধ বেঁধে যায়, যেখানে 1-2 মানুষ না, মানে 1.5 কোটি, 1 কোটির উপরে মানুষ মারা যায়, যেটা দুনিয়ার ইতিহাসে কখনোই এর আগে দেখা যায়নি। তার মানে এটা ভয়ানক যুদ্ধে পরিণত হয়েছিল। তো যাই হোক, কিন্তু এই যুদ্ধটা কিভাবে বিশ্বযুদ্ধে পরিণত হলো সেটা আমরা দেখব। তার মানে হলো
এটার ঘটনা ছিল 28 জুন 1914, 28 জুন, খেয়াল করো। তো ওই সময় মারা গেল এই ফার্ডিনান্ড। যেই মারা গেল, অস্ট্রো হাঙ্গেরি পুরাপুরি দোষ চাপালো সার্বিয়ার উপরে, কারণ ওই সার্বিয়ারাই তো মূলত উস্কানি দিচ্ছিল যাতে স্বাধীনতা ওরা হয়ে একসাথে হয়। তো তখন এই সার্বিয়ার সাথে মারামারি লাগে, ভাব মানে এই হলো অবস্থা। এবং তোমরা বিশ্বযুদ্ধের তারিখ খেয়াল করো, 28 জুলাই কিন্তু বিশ্বযুদ্ধ হয়েছিল। তার মানে হলো যুদ্ধ শুরু হয় 28 জুলাই, মাঝখানে জুন মাস থেকে জুলাই। এই জন্য একটা কোশ্চেন আসে, অনেক সময় এই কোশ্চেন আসে, এবং তোমাদেরকে মনে রাখতে হবে যে জুলাই ক্রাইসিস মানে কিসের সাথে সম্পর্কিত? জুলাই ক্রাইসিস কিসের সাথে সম্পর্কিত? এটার অ্যান্সার হলো প্রথম বিশ্বযুদ্ধ। অনেকেই মেরে দিতে পারে জুলাই ক্রাইসিস, এটা মানে বাংলাদেশের সাথে সম্পর্কিত, আমরা তো জুলাই বিপ্লব করে ফেললাম, ঠিক আছে, কিন্তু এটা হলো জুলাই বিপ্লব বাংলাদেশে, হ্যাঁ। আর হলো জুলাই ক্রাইসিস, এটা হলো এই প্রথম বিশ্বযুদ্ধ। মনে রাখতে হবে দুনিয়াতে যত মারামারি সব জুলাই মাসে, কারণ জুলাইকে এই আমরা যে বিপ্লব করবো এই জন্যই তো জুলাই এত বিখ্যাত, কারণ আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল জুলাই, কিউবার বিপ্লব হয়েছে জুলাই মাসে, এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল জুলাই মাসে। আর সেই জুলাইকে 36 তারিখ পর্যন্ত নিয়ে যে একদম স্বাধীন হয়ে গেল বাংলাদেশ দ্বিতীয়বারের মতো। তার মানে বোঝা যাচ্ছে জুলাই ছাড়া অন্য কোনো উপায় নেই। তো যাই হোক, এখন আমরা আসি, তাহলে 28 জুলাই যখন এই অস্ট্রো হাঙ্গেরি আক্রমণ করে বসলো সার্বিয়াকে, তাহলে এটা তো দুটো ছোট দেশ, তাহলে এই যুদ্ধ কি করে এত বড় হয়ে গেল? যেখানে কিনা আমাদের কাজী নজরুল ইসলাম পর্যন্ত যুদ্ধের ট্রেনিং নিয়ে চলে গেছিল যুদ্ধ করতে, তার মানে বাংলাদেশ বা এই ভারতবর্ষ পর্যন্ত যুদ্ধ জড়িয়ে গিয়েছিল। তাহলে কিভাবে এটা শুরু হলো সেটা আমরা বলবো। খেয়াল করা যাক, প্রথম বিশ্বযুদ্ধের 1 নম্বর কারণ বলা হয় উপনিবেশবাদ, মানে ভাগাভাগি নিয়ে অতীতে আগেই বড় বড় রাষ্ট্রগুলোর মধ্যে শত্রুতা ছিল। তো সেটা আমরা আসবো, তার আগে একটু তোমাদেরকে ব্যাখ্যা দেই। ওই যে আমাদের এই, আমি সবসময় বলি, প্রথম বিশ্বযুদ্ধ মানে ছোটদের থেকে বড়দের এত বড় যুদ্ধ হওয়ার মেন কারণ হলো বাংলাদেশের ঝগড়া মডেল। হ্যাঁ, ঝগড়া মডেল সেটা কিরকম খেয়াল করো, যে দেখো এই অস্ট্রো হাঙ্গেরি এও ছোট, সার্বিয়াও ছোট, এরা দুইজন একে অন্যকে আক্রমণ করছে, কিন্তু এই আক্রমণের সাথে সাথে বড় অন্যরা ভাই বিরাদাররা যুক্ত হয়ে গেল। কেন? কারণ এই সার্বিয়ার একজন বিগ ব্রাদার আছে, মানে বোঝাচ্ছি সে কিন্তু একা না। ওই যে অনেকে আমরা ছোটবেলা হয়েছে না, যে খেলাধুলা করতে গেছি, দেখো খুব ছোট যে সময় দেখো হয়তো হেরে গেছি, বা আমাদের ওই মানে আমাদের কি করে যে হেরে গেলে যেটা হয় একটু মানে ওরে নিয়ে ট্রল করে আর কি, আর ও খেপে টেপে কান্না করতে করতে ওর আম্মার কাছে কইছে আমার মারছে অমুকে, এই ওরা মারছে, ওর আম্মা যা দেখা গেল ওই যে ওরা যারা করছে ওই ছেলেকে একটু ধমক দিছে বা ওদেরকে একটু করছে, এই তো ও কান্না করতে করতে ওর আম্মা বা ভাই ব্রাদার ডাকি নিয়ে আসে, এই যে লেগে গেল গন্ডগোল। এরকম অসংখ্য গন্ডগোলের ইতিহাস এই বাংলায় আছে, বাংলাদেশের গ্রামগঞ্জে পড়ে আছে। এই মডেলটাই এখানে কার্যকর হয়েছে। ঘটনা কি? অস্ট্রিয়া যে সার্বিয়াকে আক্রমণ করছে, সার্বিয়ার যে বিশাল বড় ভাই, একেও বলতে হবে কি সার্বিয়ার বড় ভাইটাকে? বলো দেখি, তোমাদের তো অনেকে পারা কথা। জার্মানির উগ্র জাতীয়তাবাদ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওকে, প্রথম বিশ্বযুদ্ধ উপনিবেশবাদ। হ্যাঁ, এই সবাই জার্মানির কথা মনে করতেছে, সব ভাইয়ের কথা বললেই জার্মানি। এই জার্মানি না, তো জার্মানি তো সার্বিয়ার বিপক্ষে ছিল। সার্বিয়ার বিগ ব্রাদার কে? হ্যাঁ, কোনো ভাইটাই খুঁজে পাচ্ছে না। পুরা দুনিয়ার মধ্যেই সবচেয়ে বড় দেশ যেটা, সেটার নাম রাশিয়া। রাশিয়া আর সার্বিয়া একই জাতি। তার মানে এই যে ইউক্রেন সহ তো রাশিয়া বিশাল বড় দেশ ছিল। এই জন্য ম্যাপটা আমি বড় রাখতে চাইছিলাম, এই যে এদিকে আর রাশিয়া খুঁজে পাওয়া কঠিন। তো যাই হোক, এই হলো বিশাল রাশিয়া। হ্যাঁ, এই যে রাশিয়া আছে না, রাশিয়া এবং সার্বিয়া এরা কিন্তু একই ধর্ম একই জাতির দেশ, স্লাভ জাতির দেশ। এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে না, ইউক্রেন রাশিয়া কিন্তু দেখবা সার্বিয়া কিন্তু রাশিয়ার পক্ষে, সার্বিয়া কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য না। মানে সার্বিয়া অলওয়েজ রাশিয়ার পক্ষে থাকে, কারণ ওই প্রথম বিশ্বযুদ্ধের সময় এই রাশিয়া মূলত সার্বিয়াকে উদ্ধার করেছিল। তো যাই হোক, রাশিয়া বলে কিরে ভাই, আমার ছোট ভাইয়ের উপর আঘাত, এত বড় সাহস। তার মানে হলো রাশিয়া সার্বিয়ার পক্ষ নিয়েছিল যুদ্ধের শুরুতেই। আর এইটি দেখে যে জার্মানি এই যে পাশেই বসে রয়েছে, কারণ অস্ট্রিয়ার যে বড় ভাই পাশেই বসে আছে, সে তো আবার জ্যানত্যান বড় ভাই না, মানে সাংঘাতিক বড় ভাই, মারামারির জন্য খুব বিখ্যাত। তো যাই হোক, তার মানে হলো খেয়াল করা যাক, আমরা জানি যে অ্যাডলফ হিটলারের জন্ম কিন্তু অস্ট্রিয়াতে। তার ভাষা, এটা কিন্তু পরীক্ষা আসছে, খেয়াল রেখো, যে অস্ট্রিয়ার ভাষা কি? অস্ট্রিয়ার ভাষা কি? অ্যান্সার করো। অস্ট্রিয়ার ভাষা কি? অস্ট্রিয়া, এই যে অস্ট্রিয়া নামক যে দেশটা আছে, এর ভাষা কি? অস্ট্রিয়ার ভাষা কি? অ্যান্সার করো দেখি। হ্যাঁ, সব রাশিয়াতে চলে। এই যে অ্যান্সার আসছে, হ্যাঁ স্নিক না, অ্যান্সার সঠিক, জার্মান। ফ্রান্স না, অস্ট্রিয়ার ভাষা হলো জার্মান, ঠিক আছে।
স্প্যানিশ না, উল্টা পাল্টা না, জার্মান। তার বোঝা যাচ্ছে অস্ট্রিয়ার ভাষা লোকজন সব জার্মান ভাষায় কথা বলে, ওরা জার্মান জাতিরই লোক, কিন্তু এখন তো আলাদা আছে। কিন্তু ওই অস্ট্রিয়া আর জার্মান একই জাতি। তার মানে জার্মানি বলছে কিরে ভাই ছোটরা মারামারি করছে, তুই এশিয়া রাশিয়া বড় হয় এখানে যোগ দিচ্ছিস, খারাপ দেখাচ্ছি মজা। তার মানে ডাইরেক্ট জার্মানির সাথে যুদ্ধ বেঁধে যায় কার? রাশিয়ার। তার মানে বোঝা গেছে এই ছোটদের থেকে মারামারি কি হয়ে যায়? বড় হয়ে যায়। কিন্তু এইটা একবারে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়ার আর বড় কারণ হলো এই জার্মানি আগে ভাগেই এই ইউরোপের দুইটা বড় শক্তিকে মেরে রেখেছিল। তার নাম হলো ফ্রান্স এবং ইংল্যান্ড। এই যে পাশের দেশ ফ্রান্স, এরা মূলত উৎপেতে ছিল কবে জার্মানির কাছ থেকে প্রতিশোধ নেবে। এই যে আর একটা হলো ইংল্যান্ড। কেন? খেয়াল করা যাক, 1870 সালে, তার মানে 1870 সালে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে জার্মানি ফ্রান্সকে মেরে ফ্রান্সের এই যে দুটি শহর, এই যে এখানে এলসিস ও লরেন, এই দুটা দখল করে নিয়েছিল। তার মানে ফ্রান্স যে ওই যে মাইর খা বসে আছে, ওর পুরা এই যে কবে আমি এই প্রতিশোধ নিয়ে ওই জায়গা উদ্ধার হবে আর জার্মানির কাছ থেকে সেই প্রতিশোধ নিবে। তো দেখলে চান্স তো চলে আসছে, কারণ এই জার্মানি মারামারি করতে গেছে রাশিয়ার সাথে। তার মানে এই সুযোগে জার্মানির উপর আক্রমণ করে দিলে তাহলে কি হয়ে যাবে? তার মানে ওর যে প্রতিশোধ বা সবকিছু ঠিকঠাক মতো ফেরত পাবে। একই কাজ করেছিল ব্রিটেন। এই ব্রিটেনকেও মেরে, ব্রিটেনের উপনিবেশ ছিল মানে আফ্রিকার একটি দেশ, আমরা সবাই জানি যে দক্ষিণ আফ্রিকার পাশে একটা দেশ আছে দেখবে, নামিবিয়া। ওই নামিবিয়া ছিল হলো ব্রিটেনের। ব্রিটেনকে মাইরিয়ে কারিয়ে নিয়েছিল হলো এই জার্মানি। এবং তোমরা অ্যাডলফ হিটলারের যদি এই যে মাইন্ড ক্যাম্প বই পড়ো, ওই বইয়ে কিন্তু এই জাতীয় কথা বলা আছে। ওর কথা হলো যে কিরে ভাই, আমরা মানে ইউরোপের যারা ফ্রান্স, ব্রিটেন, পর্তুগাল, ওরা আগে ভাগে যা বিশ্বের সব জায়গা জমি উপনিবেশ করে দখল করে রাখছে। জার্মানি পরে একটু উন্নতি হয়েছে, এখনো বলছে কিরে ভাই বিশ্বে তো কোনো জায়গা আমার জন্য ফাঁকা রাখিস নেই, তাহলে আমাকে কিছু জায়গা জমি দিতে হবে না, আমাকে কিছু জায়গা দে। এখন ওরা বলছে কিসের জায়গা দেবো তোরে, আমরা আগে ভাগে কষ্ট করে এইসব উপনিবেশ করছি, কোনো জায়গা দেওয়া হবে না। এখন পরে এই জার্মানি ওদেরকে মারিয়ে ধরিয়ে ব্রিটেন ফ্রান্সের কাছ থেকে জায়গা কাটা শুরু করছে, এবং সেটাই করছিল নামিবিয়াতে। ব্রিটেনকে মেরে ওই জায়গা কেড়ে নিয়েছিল। তার মানে হলো দিন শেষে জার্মানির উপর সবাই ক্ষুব্ধ ছিল, আর এটাই কাজে লাগে মূলত এইখানে জার্মানির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে। তো এই যুদ্ধে আবার দুইটা জোট ছিল আগে ভাগে, একটু খেয়াল করো, আমরা ওই যুদ্ধ জোটের কথা বলবো। কিন্তু খেয়াল করো মানে এই যুদ্ধটার মেইন কারণ তাহলে কি হলো, শুরু হয়েছিল এই অস্ট্রো হাঙ্গেরি থেকে, কিন্তু মেইন কারণ হয়ে গেল ওই যে ওদের ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি থিওরি। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়াদের উপনিবেশবাদ, যেটা এটা মূলত দিন শেষে বিশ্বযুদ্ধের একদম পরিণতি ডেকে নিয়ে আসে। তো যাই হোক, কিন্তু এই যুদ্ধের কাহিনী আমরা আবার ফেরবো, কিন্তু তার আগে আমরা ওখানে দেখে আসি আমাদের যে স্লাইডে, সেখান থেকে আমরা দেখব। আচ্ছা দেখো, এই জায়গাতে আমরা একটু কিছু জিনিস তথ্য বুঝে নিই, তাহলে আমাদের সুবিধা হবে বাকিটা করতে। তাহলে এখানে দেখো, তাহলে 28 জুলাই শুরু হয়েছে, তারিখটা মনে রাখতে হবে কিন্তু 28 জুলাই, আর 11 নভেম্বর শেষ হয়েছে। মানে এখানে সাল 1914, এটা 1918। ওকে, আচ্ছা এখানে কেন্দ্রীয় জোট ছিল। কেন্দ্রীয় জোট মানে হলো এই যে এটাই হলো কেন্দ্রীয় জোট। এখানে জোট, এখানে পাশে তোমরা লিখে রাখো, এই জোটের নাম ছিল ট্রিপল অ্যালায়েন্স। হ্যাঁ, ট্রিপল অ্যালায়েন্স। ট্রিপল অ্যালায়েন্স মূলত ট্রিপল অ্যালায়েন্সটা কিরকম? ট্রিপল অ্যালায়েন্সের এটা যাওয়া জহানে পড়ে রয়েছে অস্ট্রিয়া, জার্মানি মানে আর ইতালি, এদের মধ্যে প্রথমে চুক্তি হয়েছিল। এই তিনটা ছিল ট্রিপল অ্যালায়েন্সে, কিন্তু ইতালি যুদ্ধের মাঝখানে ভাই গেল ওই সাইডে চলে গেছে। এরও কারণ হলো মানে ইতালির সাথে অস্ট্রো হাঙ্গেরি ঝামেলা ছিল। মানে ইতালি মনে করছিল যুদ্ধ শেষে এই জায়গা ক্রোয়েশিয়া সহ এগুলো ফেরত পাবে। এখন দেখতেছে কিরে ভাই, জার্মানি তো অস্ট্রিয়ার পক্ষে থাকে সবসময়, তাহলে আমি তো জায়গা ফেরত পাবো না, তাহলে এই পক্ষে থাকবো না। ইতালি অফার দিল হলো রাশিয়া, ফ্রান্স, মানে এই যে এরা যে তুই যদি আমার পক্ষে আসিস তোকে ওই জায়গাতে ফেরত দেবো না। তার মানে দিন শেষে মানে ইতালি ওই পক্ষে চলে গেছে, ওই যে মানে যে সাইডে ভাগ বেশি পাওয়া যায় সেই সাইডে আর কি। তো যাই হোক, ট্রিপল অ্যালায়েন্স। এরপরে আসতেছে ট্রিপল এন্টিটি, হলো এই যে এটা মিত্র শক্তি যারা ছিল, ট্রিপল এন্টিটি এটা। আচ্ছা ওকে, হ্যাঁ আচ্ছা, অক্ষ শক্তি কি? অক্ষ শক্তির কথা আমরা পরে বলবো আর কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যা। তারপরে বললো অক্ষ শক্তি খুবই সহজ, যে কোনো যুদ্ধে যারা প্রথম আক্রমণ করে তার অক্ষ শক্তি।
প্রথম আক্রমণ যে পক্ষ করবে তাকে অক্ষ শক্তি, আর যারা আক্রান্ত হবে তার মিত্র শক্তি, এক কথায়। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করে, যেন অস্ট্রিয়া আক্রমণ করছিল না, তাহলে অস্ট্রিয়ার পক্ষে যারাই থাকবে তার অক্ষ শক্তি। এই অক্ষ শক্তিরই নাম ছিল কেন্দ্রীয় শক্তি জোট বা ট্রিপল অ্যালায়েন্স। ওকে, আর মিত্র শক্তির নাম ছিল ট্রিপল এন্টেটে বা এটাকে মিত্র শক্তি বলা হয়। আচ্ছা, এখন খেয়াল করা যাক, তাহলে অক্ষ শক্তিতে অস্ট্রিয়া ছিল, জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি মূলত একসাথে, তুরস্ক ছিল। এই তুরস্ক হলে মানে মানে সবাই এই মানে যেটা হয়েছিল লোভে পড়ে গেছিল আর কি। এই যুদ্ধের আমি ব্যাখ্যা দেবো আর কি। যুদ্ধ প্রথম 3 বছর পুরো জার্মানি জিততেছিল। ওই সময় তুরস্কের অটোম্যান সাম্রাজ্য ওরা আগে ভাগে ওদের জায়গা জমি অনেক কিছু হারাইছে। ওরা বলতেছে কিরে ভাই, ইতালি এখন তো জার্মানির পক্ষে যোগ দিলে লাভ আছে, আমাদের যে জায়গা জমিগুলো ফেরত পাবো না, তাহলে এক কাজ করি জার্মানির পক্ষে যোগ দে। এখন কয়েকদিন পরে গেছে জার্মানি হারিয়ে, এবং সবচেয়ে লস হয়েছে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধে, সেটা হলো অটোম্যান সাম্রাজ্যের। এবং বিশেষ করে এই যে বেলফার ঘোষণা দিয়ে যেটা ইসরায়েল নামক রাষ্ট্র তৈরির যেটা প্রচেষ্টা করে, দিন শেষে যেটা ইসরায়েল প্রতিষ্ঠা করে ফেলে। তার মানে ঘটনা এরকম, মানে পরিস্থিতির মানে যে প্রথম মনে করছে এই পক্ষ গেলে জিতবো, ওই পক্ষে যা পরে ধরা খাইছে। তো যাই হোক, এখন আসি আমরা মিত্র শক্তির মধ্যে যদি প্রশ্ন আসে সেগুলোতে আমাদের দেখা যাবে। খেয়াল করা যাক, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এই পক্ষেই ছিল। কিন্তু খুবই ইন্টারেস্টিং একটু বিষয় আছে, জাপান এবং ইতালি, এরা, ইতালি তো ইভেন ওই পক্ষেই ছিল, পরে চুক্তি ভঙ্গ করে এই পক্ষে আইছে। জাপান শুরু থেকেই মিত্র শক্তিতে ছিল। খুবই ইন্টারেস্টিং কারণ হলো এই এই দুইটা পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে, এই যে জাপান এবং ইতালি। অন্যতম কারণ হলো যুদ্ধ শেষে ওরা ভাগ বাটোরা ঠিক করে পায় নাই, মানে ওগের ভাগ দেয় নাই, ভাগ নিছে ওরা। এই জন্য খেপে যা ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এদের বিপক্ষে যুদ্ধ করছিল আর কি। মানে কি পরিমাণ ভাগাভাগির যুদ্ধ হয়েছে আর কি। যাই হোক, তো মূল কথা একটু খেয়াল রাখতে হবে, এরা মিত্র শক্তি। আচ্ছা, এখন আসে যাক মূল কারণ, অর্থনৈতিক শক্তির অন্তকন্দল বা এক কথায় লিখতে হবে উপনিবেশবাদ। প্রথম বিশ্বযুদ্ধকে উপনিবেশবাদের যুদ্ধ বলা হয়। ওকে, তো এই যুদ্ধে একটা খুবই এই যে সূচনার যেটা ঘটনা লেখা আছে, সূচনা, এটা মানে ওই ইসেরটা হত্যাকাণ্ড যেটা, এটাকে সূচনা কাণ্ড বলা হয়। তো এরপরে আমরা একটু দেখবো কিছু বিষয় আমি ব্যাখ্যা দেবো আর কি। ঠিক আছে, আচ্ছা, এই ফলাফল হওয়ার আগেই আমরা যে তথ্যটা মূলত এখানে আমি লিখবো আর কি, সেটা একটু বলি যে ওকে, এইখানে প্রথম বিশ্বযুদ্ধের কয়েকটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আছে। ঠিক আছে, টার্নিং পয়েন্টটা হলো, আমরা এই যে ইতালি তো চলে গেছে, ঠিক আছে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে, আচ্ছা এটা ম্যাপ থেকে দেখাইলে সবচেয়ে মনে হয় ভালো হবে, আমি ম্যাপে থেকেই দেখাই। ম্যাপ আনতে হবে, ম্যাপ ম্যাপ ওকে, এটা আমরা আচ্ছা আচ্ছা, এই যে খেয়াল করা যাক, প্রথম বিশ্বযুদ্ধের 1914 থেকে শুরু করে 1917 মানে 16 সাল পর্যন্ত, মানে 16 সাল 1917 পর্যন্ত জার্মানি মূলত এই যুদ্ধে জিততে ছিল। মানে জার্মানি অধিকাংশ জায়গা দখল করে বসে আছিল। তার মানে খেয়াল করা যায় কি করছে জার্মানি, মানে জার্মানি এই যে এই সমস্ত এলাকা, মানে বিশেষ করে এই যে ফ্রান্সের অর্ধেক এলাকা দখল করে, ইতালির কিছু অংশ দখল করে, এবং এই যে অস্ট্রো হাঙ্গেরি সহ এই যে এই সমস্ত এলাকা জার্মানি মোটামুটি তার দখলে রেখেছে, মানে অধিকাংশ এলাকা। ইভেন প্রথম বিশ্বযুদ্ধে সময়কালীন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা জানি যে বিশ্বযুদ্ধের সময় বিপ্লব ঘটেছিল। অ্যান্সার বলতে হবে, প্রথম বিশ্বযুদ্ধের সময় পৃথিবীর কোন দেশে বিপ্লব হয়? অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, সব সমস্যা বলে হিস্টোরি সাবজেক্ট। হ্যাঁ, হিস্টোরি তো মারামারির ঘটনা অবশ্যই, কিন্তু এর সাথে অনেক কিছুই দেখা যাচ্ছে না, এটা কোনো কথা হইলো? আরে এটা কিছু দেখতে হবে না, আমি জাস্ট বলতেছি, সেটা শুনলেই হবে। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধে বিপ্লব হয়েছিল রাশিয়াতে, রুশ বিপ্লব 1917 সালে, এটা মনে রাখতে হবে। তার মানে রুশ বিপ্লবের সময় পর্যন্ত যুদ্ধ জিততেছিল জার্মানি, এবং ওই সময় কিন্তু ইন্টারেস্টিং বিপ্লবটা ঘটে। এই বিপ্লবের পিছনে যুদ্ধ কারণ ছিল, কারণ রাশিয়ার সেনাবাহিনী নিয়ে রাশিয়ার রাজা আলেকজান্ডার, মানে যে হলো নিকোলাস, সে যুদ্ধ করতেছে। আর ওই সময় জনগণকে রাশিয়ার ওই রাজার বিরুদ্ধে খেপাই দিয়ে দিন শেষে তার রাজপ্রাসাদ দখল করে নিয়েছিল কে? লেলিন। কারণ লেলিনের কথা ছিল এই যে
সরকার ওখানে যুদ্ধ করতে গেছে, ও যদি যুদ্ধ জিতে যায় তা আমাদের কোনো লাভ আছে? 1 টাকা আমি পাবো না। আবার যদি হারে যায় তাহলে দিন শেষে সব আমাদের লস, আমাদের থেকে টাকা পয়সা নিয়ে ক্ষতিপূরণ দেবেনি। তাহলে তো এ সরকার আমাদের কোনো উপকারে কল্যাণে আসতেছে না, একে হটাইতে হবে। তো দিন শেষে এটাই হয়েছিল। এবং রাশিয়া তখন যখন বিপ্লব হয়ে যায়, রাশিয়া জার্মানির কাছ থেকে পরাজয় স্বীকার করে নিয়ে যুদ্ধ থেকে ফিরে যায়। কিন্তু ওই সময় একটা ঘটনা ঘটে, সেটা হলো এই জার্মান বাহিনী তারা এই যে এটা হলো আটলান্টিক মহাসাগর, এই মহাসাগরে এইখানে তারা টহল দিচ্ছে। উদ্দেশ্য হলো ফ্রান্স এবং ব্রিটেনকে যে কোনো মূল্যে যুদ্ধে পরাজয় স্বীকার করা এবং নৌ অবরোধ আরোপ করছে। উদ্দেশ্য হলো ফ্রান্স এবং ব্রিটেন যাতে বিদেশের কোনো দেশ থেকে, বেশ করে উপনিবেশ থেকে, এই যে ভারতবর্ষ বা এখান থেকে কোনো সাহায্য না পায়। তো ঘটনা হলো এইরকম সময়ে মানে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ দেশ আমেরিকা, এরা কি করতেছিল এটা খুবই জানা দরকার। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার ভূমিকা কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আমেরিকা রাখতেছিল। সেটা হলো যে যুদ্ধ শুরু হয়েছে, ও বললো যে ভাই তোরা যার যার মতো মারামারি কর, কোনো টেনশন নাই, কিন্তু কথা একটাই, যত অস্ত্র লাগে আমার কাছ থেকে নিস। তার মানে ঘটনা হলো ও আমেরিকা উভয় সাইডে অস্ত্র বিক্রি করতেছিল এবং খাদ্য সাহায্য করতেছিল। খাদ্য মানে সাহায্য না, মূলত ব্যবসা করতেছিল। তো এইরকম অবস্থায় মূলত আমেরিকা কোনো পক্ষে যোগ দেয় নাই। তার ওই যে বিখ্যাত নীতি, এটা তোমরা সবাই জানো, আমেরিকা কিন্তু নীতি চলতো মনরো ডক্ট্রিন। এটা পরীক্ষা আসে যে আমেরিকার বিখ্যাত নীতি কোনটি? মনরো ডক্ট্রিন, যেটা 1823 সালে জেমস মনরো করেছিল। তো যাই হোক, নিরপেক্ষ থাকার নীতি। কিন্তু ঘটনা হলো জার্মানির এই মানে এইগুলো, এই আমেরিকার জাহাজগুলো মূলত ব্রিটেনের দিকে যাচ্ছিল, ব্রিটেনের দিকে, ওদের অস্ত্র এবং খাদ্যবাহী জাহাজ। এই সময় জার্মানির নৌবাহিনী মনে করছে কি এই ব্রিটেনের দিকে যাচ্ছে, এটা নিঃসন্দেহ তাহলে ব্রিটেনের কোনো জাহাজ, মানে ওদের পতাকা দেখতে অনেকটা সেম। তার মানে ডাইরেক্ট মানে ওই আমেরিকার জাহাজকে মূলত ওরা আক্রমণ করে ওটা একদম আটলান্টিকে দিছে ডুবায়া। তো আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন, এই ঘটনাটা ঘটেছিল 1917 সালের 6 এপ্রিল এবং ওই তারিখটা সহ পরীক্ষা আসে যে যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে কত তারিখে বা কবে? 6 এপ্রিল 1917। তার কারণ ওই দিন আমেরিকা খেপে যুদ্ধে যোগদান করার এটা জার্মানির বিপক্ষে। এর ফলে জার্মানি যুদ্ধে হেরে যায় এবং এই যুদ্ধ শেষেই আমেরিকার প্রেসিডেন্ট মূলত উড্রো উইলসন সে ব্যাপক ভূমিকা রাখে। তার 14 দফার ভিত্তিতে মূলত এখানে ভার্সাই চুক্তি হয় বা প্যারিস চুক্তি হয়, তার ভিত্তিতেই এই বিশ্বযুদ্ধ শেষ হয়। তার মানে এখন আমরা সেখানে যাব, যে মূলত দেখার চেষ্টা করব যে, তো খেয়াল করা যাক। তার মানে হলো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, এখানে চুক্তি হয় প্রথম বিশ্ব আনুষ্ঠানিক শব্দ হয় ভার্সাই চুক্তির মাধ্যমে, ভার্সাই চুক্তি। ঠিক আছে, এই ভার্সাই চুক্তি, চুক্তির নাম ভার্সাই চুক্তি। কিন্তু এখানে দুটি প্রশ্ন আছে, মানে একটা হলো প্রথম বিশ্বযুদ্ধ মানে স্থগিত হয়, যুদ্ধবিরতি হয়। হ্যাঁ, যুদ্ধবিরতি হয়, এটা হলো প্যারিস শান্তি সম্মেলনের মাধ্যমে, মানে প্যারিসে সবাই আলোচনা শুরু করে, এর মাধ্যমে যুদ্ধবিরতি হয়। ওকে, এটা ছিল 1919। এই চুক্তিটা হয়েছে প্রথম ভার্সাই চুক্তি, এটা কবে হয়েছে? 1919। প্রথম বলতে এটা দ্বিতীয় ভার্সাই চুক্তি বলা হয়। আচ্ছা, যাই হোক, এরপর লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা সবাই জানি লিগ অফ নেশন, এটা কবে হয়? 1920 সালে। এটা কিসের ভিত্তিতে হয়েছিল? উড্রো উইলসনের 14 দফার ভিত্তিতে। উড্রো উইলসনের 14 দফার ভিত্তিতে, 14 দফার ভিত্তিতে। ওকে, ইভেন একটা কোশ্চেন আসছিল এরকম, হ্যাঁ, যে এই উড্রো উইলসনের কততম দফায় জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা উল্লেখ আছে? উড্রো উইলসনের কততম দফায় জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা উল্লেখ আছে? তার মানে হলো এটা হলো 14তম দফায়, একদম লাস্ট দফায়। মানে শেষ দফাটা ছিল মানে যে বিশ্ব শান্তির লক্ষ্যে সকল দেশসমূহকে একত্রিত হয়ে একটি সংগঠন দাঁড় করানো উচিত, সেখানে পারস্পরিক আলোচনার মাধ্যমে যুদ্ধ পরিহার করে শান্তিপূর্ণভাবে যে কোনো সমস্যার সমাধান করা উচিত, এরকম আর কি। তার মানে 1920 সালে হয় 1919 সালে চুক্তি, 1920 সালে হয় এই যে লিগ অফ নেশন প্রতিষ্ঠা। ওকে, তো এখন আসা যাক এরপরে জাতিপুঞ্জ, যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে 10 জানুয়ারি 1920 সালে হয়েছিল। তো এটা হলো জাতিপুঞ্জ প্রতিষ্ঠা প্রস্তাবক, যে আগে বললাম যুক্তরাষ্ট্রের এই যে 14 দফা উড্রো উইলসনের। তো এখানে 14তম দফাটাই বলছি, 14তম দফা ছিল প্রতিষ্ঠার মূল, 14তম দফা। আচ্ছা, এখানে আমরা বলি যুক্তরাষ্ট্র নিজেই সদস্য হয় নাই, মানে এটা একটা বিষয়। কেননা কারণ এইখানে যখন মানে যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে এরা যেভাবে
এই ভার্সাই চুক্তি করছে, এই ভার্সাই চুক্তির জীবনেও টিকবে না। তার কারণ ভার্সাই চুক্তিতে সমস্ত দোষ চাপানো হয়েছিল কোন দেশের উপরে? জার্মানির উপরে। সমস্ত দোষ জার্মানির উপর চাপানো হয়। এবং সেটা কিরকম ছিল, মানে কেউ যদি তোমরা দেখবে পরবর্তী কোনো সময় ভার্সাই চুক্তি পড়লে দেখতে পাবা যে কি লিখছে। মানে এইখানে ফ্রান্স এসে দাবি করলো কি, এই শুধু প্রথম বিশ্বযুদ্ধের হিসাব করলে হবে না, ও তো আমার 1870 সালে মারিয়ে রাখছে, সেটার হিসাব আগে দিতে হবে। তার মানে 1870 সালের যুদ্ধের ক্ষতিপূরণ সহ ওই যে এলসিস লরেন ওগুলো ফেরত তো নিছেই, এবং প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ নেয় হলো ফ্রান্স। এরপরে ব্রিটেন তার ওই যে উপনিবেশ যে জায়গাগুলো দখল করছিল সেগুলো ফেরত নেয়, একই সাথে সেগুলোর ক্ষতিপূরণ নেয়। তার মানে হলো একাধিক ক্ষতিপূরণ দিতে দিতে জার্মানির একদম অবস্থা কাহিল হয়ে যায়। তো এরকম চুক্তি চাপিয়ে দেয়, এবং জার্মানি যখন এত অসন্তুষ্ট থাকে তখন মূলত যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে ইউরোপের এই গন্ডগোল এখনো শেষ হবে না, তার থেকে ভালো এরা তখনও আলাদা, মানে ওই যে সেই মনরো ডক্ট্রিন, মানে নিরপেক্ষভাবে তখনও চলছে। তো যাই হোক, তো এটা হলো যুক্তরাষ্ট্র ছিল তখন, এর সদস্য হয়নি। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 42টি, তো সর্বশেষ 60টা হয়েছিল। আর সদর দপ্তর ছিল জেনেভা। আমরা সবাই জানি জেনেভাকে সদর দপ্তর শহর বলা হয়। আর এটা বিলুপ্ত হয়ে গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। আর আমরা সবাই জানি এরপরে তো জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়েছে, বিধায় এটার আর কোনো প্রয়োজন হয় নাই। 1946 সালে এটা বিলুপ্ত হয়। তো এবার আসা যাক, আমরা জাতি এই প্রথম বিশ্বযুদ্ধের পরেই আরেকটি যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধটা দেখবো আমরা। এই যে দেখা যাচ্ছে এটার তারিখ সাল সহ লেখা আছে, কিন্তু এটার কারণ কি? এটার কারণ হলো অনেকগুলো। প্রথম কারণ বলা হয় প্রথম ভার্সাই চুক্তি, প্রথম না দ্বিতীয় ভার্সাই চুক্তি, মানে যে ভার্সাই চুক্তি যেটা হয়েছিল এটার কারণেই মূলত সমস্যাটা তৈরি হয়। কারণ প্রথমবারে যে ভার্সাই চুক্তি সেটা মহা ডেঞ্জারাস ছিল, সম্পূর্ণ দোষ জার্মানির উপর চাপানো হয়েছিল, অথচ দোষ সবারই কম বেশি ছিল। তো যাই হোক, এই ভার্সাই চুক্তির ফলে যেটা হয় যে জার্মানিতে যে সরকারটা তখন ক্ষমতায় ছিল তারা ওই বিভিন্ন ঋণ কিস্তি এইভাবে পরিশোধ করতে করতে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তো ওই সময় একজন ব্যক্তি জার্মানিতে বিভিন্ন জায়গায় ভাষণ মারতেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি এই ভার্সাই চুক্তির এক অক্ষর মানা হবে না, পুরা ছিঁড়ে ফেলা হবে, এবং জার্মানি যেভাবে নতজানু অবস্থায় আছে জার্মানিকে পুরো পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা হবে, এই ব্রিটেন ফ্রান্সের কাছে 1 টাকাও দেওয়া হবে না। তো মানুষ তো বললো কিরে ভাই, একেই তো দরকার, মানে এ তো দেখতেছে আমাদের খুবই মানে ভালো কথা বলতেছে। তার মানে এই কথাটা বলতেছিল হলো হিটলার। এবং 1933 সালে হিটলারের দল নাৎসি পার্টি নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তারা ক্ষমতায় আসে। এবং হিটলার ক্ষমতায় এসে সরাসরি ভার্সাই চুক্তি পুরাপুরি মানে করে দেয়, বাতিল করে দেয়, যে ভার্সাই চুক্তি মানা হবে না। এবং ডিরেক্ট সে ক্ষতিপূরণ উল্টা দাবি করে বসে ব্রিটেন ফ্রান্সের কাছে, যে মানে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা ফেরত দিতে হবে। তখন ব্রিটেন ফ্রান্স দেখবে কিরে ভাই, এ তো ভয়ানক লোক দেখতেছি, এর সাথে মারামারি না করে ওটা বলতে আচ্ছা ভাই যা হয়েছে হয়েছে, অতীতের কথা ভুলে যাই, আমরা এখন একসাথে থাকি, মানে মানে মারামারি না করি। কিন্তু দিন শেষে এটা হয় নাই, যে হিটলার মূলত দিন শেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেই ছেড়েছে, এবং সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের এই উগ্র জাতীয়তাবাদ নীতি এটা অন্যতম কারণ ছিল। তো এখন আমরা দেখি কি ঘটেছে সেখানে। এখানে শুরুতে দেখা যাচ্ছে 1 সেপ্টেম্বর 1939 সালে মূলত এই যুদ্ধ শুরু হয়, এটা শেষ হয়েছিল 1945 সালে। তো যুদ্ধ শুরুর ঘটনাটা কিরকম এটা একটু বলি আমি, যে এই জার্মানি শুরুতেই যে কাজটা করে, প্রথম বিশ্বযুদ্ধে যারা ওই যে ভাগ বাটোয়ারা ভার্সাই চুক্তিতে বেশি পায় নাই, ওই ইতালি আর জাপান ওরা সেই হারে ক্ষুব্ধ ছিল। ওরা ভাবছিল প্রথম বিশ্বযুদ্ধের পর অনেক কিছু ওরা পাবে, কিন্তু ফ্রান্স আর ব্রিটেন যে পরিমাণে পাইছে এরা কিচ্ছু পায় নাই। এই জন্য ইতালিতে তখন উত্থান ঘটেছিল, আমরা জানি বেনেতো মুসোলিনি, আর জাপান তো আগে থেকেই শক্তিশালী ছিল। বিধায় জার্মানি তখন এই 3টা দেশকে নিয়ে মূলত একটা জোট করে, তাকে বলে অ্যাক্সিস অফ পাওয়ার। এই অ্যাক্সিস অফ পাওয়ার থেকে মূলত কথাটা আসছে, মানে এই যে অ্যাক্সিস ও তো অ্যাক্সিস অফ পাওয়ার এরা যে জোট করছিল, ত্রিশক্তির জোট, এটাকে অ্যাক্সিস অফ পাওয়ার বলা হতো। তো জার্মানি মূলত জোট করে, এবং এই জার্মানি মূলত বিভিন্নভাবে যুদ্ধ শুরু করে। ইতালিকে দিয়ে সে লিবিয়া এবং ইথিওপিয়া দখল করায় 1936 সালে, এবং জাপান মূলত চীন আক্রমণ করে 1935 সালে। উদ্দেশ্য হলো ব্রিটেন ফ্রান্স যাতে এদের প্রতিবাদ করতে এগিয়ে আসে, এবং ওই ব্রিটেন ফ্রান্সকে সব মাইট শুরু হয়। তার মানে এটাই ছিল এদের নিয়ম, মানে চিন্তা ভাবনা। কিন্তু ঘটনা হলো ব্রিটেন এবং ফ্রান্স বুঝতে পারে কিরে ভাই, ওদের তো টার্গেট পুরাই খারাপ, মানে আমাদের মারার টার্গেটে আছে। বিধায় ওরা কি করতেছে, ইতালি যখন
এই যে লিবিয়া এবং ইথিওপিয়া দখল করে নেয়, ইভেন সোমালিয়া দখল করে একটা অংশ, তখন মূলত ব্রিটেন ফ্রান্স বলতে ভাই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু করা ঠিক না, মানে জাস্ট দূর থেকে নিন্দা জানাচ্ছে ওরা, মানে সামনাসামনি ফেস টু ফেস যে যুদ্ধর মোকাবেলা করবে এটা করতেছিল না। তখন মূলত জার্মানি চিন্তা করলো যে ইউরোপেই যুদ্ধ বাধাইলে দিন শেষে অবশ্যই ব্রিটেন ফ্রান্সকে আসতে হবে, এবং সেটাই সে করে। যে পাশের দেশ হলো পোল্যান্ড, পোল্যান্ডের একটি বিখ্যাত বন্দর ডানজিক, ওই বন্দরের মালিকানা দাবি করে বসে জার্মানি। মানে এটা তো এক কথায় মানে যে কোনো ব্যক্তি এটা মানবে না যে এটা কি ধরনের কথা ভাই, এক দেশের বন্দরকে আরেক দেশ এরকম দাবি করতে পারে নাকি, কিন্তু এটাই করে। এই যে জার্মানি পোল্যান্ডের ডানজিক বন্দরের মালিকানা দাবি করে এবং পোল্যান্ড তা প্রত্যাখ্যান করে, বিধায় এইটাকে অজুহাত করে পোল্যান্ড দখল করার জন্য আক্রমণ করে বসে জার্মানি, সেটা হলো 1 সেপ্টেম্বর। এই জন্য ওই 1 সেপ্টেম্বরই যুদ্ধের মূল মানে সূত্রপাত হয়। কারণ এটা দেখে জার্মানির এই আগ্রাসী নীতি দেখে ব্রিটেন ফ্রান্স বুঝতে পারে যে ভাই ও তো দেখতেছি এক এক করে এইভাবে সবাইকে আক্রমণ করবে, তার মানে ঘটনাটা এরকম হবে যে দেখা গেলো প্রথমে পোল্যান্ডকে বলছে যে তো ডানজিক বন্দরটা দিয়ে দিতে, আর কি দেয় নাই, তার মানে ওকে বলছে কত বড় বেয়াদব, বড় ভাই চাচ্ছে তুই দিচ্ছিস না, তুই এত মানে ডাইরেক্ট মায়ের। এখন দেখা গেলো পোল্যান্ড দখলের পরে ফ্রান্সকে বলবেন এই তোর আইফেল টাওয়ারটা আমাকে গিফট কর, তার আইফেল টাওয়ার না দিলে ওরা মায়ের হবে। তো একজন একজন করে করে মারা থেকে, তাহলে একসাথে যদি ওরা প্রতিবাদ করে আক্রমণ করে তাহলে হয়তো জার্মানিকে হারানো সম্ভব, এটাই তারা করে। তার মানে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য ও ফ্রান্স। মূলত এই যুদ্ধ আমরা জানি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ, সবচেয়ে প্রাণঘাতী, ঠিক আছে। তার মানে হলো এত প্রাণঘাতী যুদ্ধ মানব ইতিহাসে কখনো হয় নাই, মানে 4 কোটির অধিক বেশি মানুষ মারা গিয়েছিল, ইভেন পারমাণবিক বোমা পর্যন্ত এই যুদ্ধে পড়েছিল। তো আমরা একটু সামনে আগাই, দেখি যে এখানে কি ঘটছে। তো এখানে নেতৃবৃন্দের কথা আসবে, তার মধ্যে আমরা একটু ঘটনাগুলো একটু দেখব, সেখানে ম্যাপে চলে যাব। ওকে, তো ওই একই জায়গারই ম্যাপ হবে। তারপরে আমরা এখন দেখাবো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা হলো। খেয়াল করা যাক, মূলত জার্মানি যেহেতু পোল্যান্ড আক্রমণ করে, এই যে পাশের দেশ এটা হলো পোল্যান্ড, এই পোল্যান্ডটা মূলত সে আক্রমণ করে এবং পোল্যান্ডের জায়গা দখল করে নেয়, বিধায় জার্মানির বিরুদ্ধে ফ্রান্স এবং ব্রিটেন তারা একই যুগে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু এই ঘোষণার কারণে একদিকে এদিকে কিন্তু ইতালিও আছে, আবার ওইদিকে ওই জাপান তো আছেই। তাহলে যেটা হলো যে যখন ফ্রান্স এবং ব্রিটেন যুদ্ধ ঘোষণা করছে জার্মানির বিরুদ্ধে, জার্মানির তড়িৎ বেগে ডিরেক্ট ফ্রান্সে তার সেনাবাহিনী প্রবেশ করায় এবং সম্পূর্ণ ফ্রান্স 6 মাসের মধ্যে দখল করে নেয়। মানে আগে তো প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স জাবন করার মতো ছিল, এবার পুরাপুরি ফ্রান্স দখল করে নিছে কে? জার্মানি। এবং পুরা ইউরোপে যত এই ব্রিটেন এবং ফ্রান্সের পক্ষের যারা শক্তি ছিল সমস্ত দেশ দখল করে নেয় কে? এই ইতালি এবং জার্মানির নেতৃত্বাধীন মূলত এই দুই সরকার। তার মানে হলো পুরা ইউরোপে রাজত্ব করতে থাকে কারা? একেবারে সবকিছু। ইউরোপে কোনো স্বাধীন দেশের তখন কি ছিল না, অস্তিত্ব ছিল না, মানে সব দখল করে নিছিল কে? জার্মানি এবং ইতালি। মানে যারাই ছিল তারা হলো এটার পুতুল সরকার, মানে হিটলারের পুতুল সরকার, এটা হলো অবস্থা। এবং সব দেশের সরকার যা আশ্রয় নিয়েছিল কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ড দ্বীপরাষ্ট্র হওয়ার কারণে মূলত ইংল্যান্ডের উপরে বিমান হামলা করতেছিল, এটা স্থলভাবে হামলা করা যাচ্ছিল না। তো যাই হোক, এইরকম এই ভয়ানক যুদ্ধ যখন কিনা এইরকম অবস্থায় আছে, এই যুদ্ধে মূলত হিটলারের অন্যতম নীতি ছিল যে কোনো মূল্যে আমেরিকাকে যুদ্ধে আনা যাবে না, মানে ওকে বাদ। ওই প্রথম বিশ্বযুদ্ধের মতো বলে রাখা ভালো, এই যুদ্ধ যখন শুরু হয় মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এখানেও কিন্তু আমেরিকা সেম ভূমিকায় পালন করছে প্রথম বিশ্বযুদ্ধের মতো, মানে উভয় সাইডের খাতে দেদারসে অস্ত্র বিক্রি করতেছিল। ওদের কথা ভাই তুই মারামারি করতেছিস, ভালো কথা, কোনো টেনশন না, আমার এদিকে না আসলে হলো, তার মানে হলো অস্ত্র বিক্রি করতেছিল উভয় সাইডেই। কিন্তু এই যুদ্ধে জার্মানির পার্টনার হলো জাপান, সে মূলত আমেরিকাকে আক্রমণ করে বসে 7 ডিসেম্বর 1941। তার মানে ওই দিনকে আমরা বলি যে পার্ল হারবারে আক্রমণ করেছিল। এই কারণে ইংল্যান্ডের মানে ওই যে জাপানের বিরুদ্ধে মিত্র শক্তিতে যোগদান করে আমেরিকা। এই কারণে এটাকে যুদ্ধের অন্যতম টার্নিং পয়েন্ট বলা হয়। কিন্তু আমেরিকা আসা মাত্রই যে এবার যুদ্ধে জিতে গেছে বিষয়টা তা না। 1944 সাল পর্যন্ত পুরা সময় জুড়ে জার্মানি জিততেছিল যুদ্ধে, কিন্তু শেষ বছর এসে জার্মানি অলওয়েজ হেরে যায় আর কি, মানে ফিনিশিং ঠিকঠাক করে হয় না। তার মানে হলো মিত্র শক্তি সমস্ত ইংল্যান্ডে জড়ো হয় এবং তারা মূলত কাউন্টার অ্যাটাক দেওয়ার চিন্তা করে এবং সেটাই করে তারা। 6 জুন তারিখটা ছিল 6 জুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের টার্নিং পয়েন্ট 1944।
এবং ওই দিন মূলত মিত্র শক্তি এই যে ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে এসে 2.5 লাখ সৈন্য মূলত জার্মানির সৈন্যবাহিনীর উপর আক্রমণ করে এবং জার্মানি মূলত ধীরে ধীরে পিছু হতে থাকে, মানে পরাস্ত হতে থাকে। এবং এইখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ গোয়েন্দাদের অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন মানে বোঝাচ্ছে, বুঝতে গেলে এটা লাগে। আরেকটি হলো ভুল করেছিল জার্মানি যে আক্রমণ করেছিল রাশিয়া, মানে 1942 সালে যখন প্রায় সব দেশ প্রায় দখল, তখন জার্মানি রাশিয়া আক্রমণ করে মানে সোভিয়েত ইউনিয়নে, এবং অত্যাধিক শীতের কারণে 3 বছর ধরে যুদ্ধ করে সে সোভিয়েত ইউনিয়ন জিততে পারে নাই। কিন্তু তার 29 লাখ সৈন্যের মধ্যে মাত্র 10 লাখ সৈন্য বেঁচে ছিল, বাকি সব নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা গেছে। তার মানে এরকম ভয়ানক শীতে মারা যাওয়ার কারণে এই জার্মান বাহিনী মূলত ধীরে ধীরে পরাজিত হতে থাকে এবং ফাইনালি তারা পরাজিত হয়ে যায়। এরপরেই মূলত জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। তো যাই হোক, আমরা এখন সেইখানে দেখব, তথা আমরা চলে যাব আমাদের স্লাইডে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কারা কি নেতৃত্ব ছিল আর কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেটা দেখব। ওকে, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতৃবৃন্দ দেখা যাচ্ছে আর কি। নেতৃবৃন্দর কথাটা একটু আমরা দেখে নেই যে কারা কোন গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিল। এখানে যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এই রুজভেল্টই মূলত ক্ষমতায় ছিল। আমরা জানি রুজভেল্ট থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসে, 1933 থেকে 1945। তো যাই হোক, এর কথা বিস্তারিত আমরা যখন লেকচার হয় সেখানে আলোচনা করব। কিন্তু হেরিয়াস ট্রুম্যান এই বিচারে আইসে মারি দিয়েছিল পারমাণবিক বোমা। তার মানে হলো যে এই কিন্তু পারমাণবিক বোমা মারার মূলই। আর যুক্তরাজ্যের মূলত চার্চিল, ওই চার্চিলও 45 সালে নির্বাচনে হেরে গেছিল। তো যাই হোক, এরপরে আসছিল চেম্বারলিন। তো যাই হোক, কিন্তু মূলত চার্চিল। এরপরে সোভিয়েত ইউনিয়নের স্টালিন, সোভিয়েত ইউনিয়ন, ওই যে একজন জানতে চেয়েছে ইউএসএসআর এর পূর্ণরূপ কি, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। ওকে, মানে সমাজতান্ত্রিক সোভিয়েত প্রজাতন্ত্র, এটা ছিল এর নাম, সোভিয়েত ইউনিয়ন। এবার দেখা যাক ফ্রান্সের, ফ্রান্স কিন্তু তখন পরাধীন হয়ে গেছিল। তখন ইংল্যান্ডে ফ্রান্সের একটা প্রবাসী সরকার গঠিত হয়, মানে সরকার মানে হলো সেনাবাহিনী গঠিত হয়। ওই যে আমাদের এম এ ওসমানী যেরকম মুক্তিযুদ্ধ মুক্তিবাহিনীর প্রধান ছিল, ওদের বাহিনীর প্রধান ছিল চার্লস দি গল। ওকে, চীনের তখন চিয়াং কাইশেক ছিল। চীন তো আচ্ছা মতো মার খাইছিল। এই বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি মানুষ মারা গেছিল কিন্তু চীনের, মানে চীনের 74 লাখ মানুষ মারা গেছিল, 74 লাখ। মানে যেহেতু চীন ঘনবসতিপূর্ণ দেশ ছিল, মানে জাপান চীন আক্রমণ করার কারণে চীন প্রচুর পরিমাণে মানুষ মারা গেছিল। ঠিক আছে, হ্যাঁ জাপান, আচ্ছা জাপানের পর পারমাণবিক বোমা মারে, হ্যাঁ ঠিক আছে, এটা আমি বলবো। ট্রুম্যান ডক্ট্রিন, ট্রুম্যান ডক্ট্রিন হলো ওই যে হুবহু বিপরীত, মন্ডো ডক্ট্রিনের বিপরীত, যে দুনিয়াতে আধিপত্য বিস্তার করবে এখন আমেরিকা। এখন আর দুনিয়াতে মানে আমেরিকা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে না, তার মানে সম্পূর্ণ আধিপত্য যেখানে যা আছে আমেরিকার নাক গলাবে। তার মানে এই যে এখন যে আমেরিকা চলে, এটা হলো ট্রুম্যান ডক্ট্রিন। ঠিক আছে, এবং ট্রুম্যান ডক্ট্রিনের আলোকেই মূলত পারমাণবিক বোমা মেরেছিল আর কি। ওকে, অক্ষ শক্তির এই যে হিটলার, ঠিক আছে, হিটলার কিন্তু আত্মহত্যা করেছিল এবং তার কিন্তু মানে লাশ সম্পূর্ণ কি করে দেওয়া হয়েছিল, মানে বিস্ফোরণ করে একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল, যাতে কোনো চিহ্ন না থাকে আর কি। মানে কথা কি বলা হয়, মানে বাংকার বিস্ফোরণ করানো হয়েছিল। আর সে তো সায়ানাইড খায়, মানে কি কয় গুলি করে মারছিল আর কি, মাথায় আর কি গুলিবিদ্ধ, সায়ানাইড খায় এবং গুলি করে। আচ্ছা, ইতালি বেনেতো মুসোলিনি ছিল, আর জাপানের ছিল সম্রাট হিরোহিতো। ওকে, তো জাপানের উপর পারমাণবিক বোমা মেরেছিল, এটা আমরা জানি, মানে এটা এরপরে আমরা লাস্টের দিকে এখানে দেখবো সেটা। কিন্তু তার আগে একটা দেখি, বিগ থ্রি যুদ্ধের সময় 3টা দেশকে একসাথে বিগ থ্রি বলা হতো। এটা হলো ফ্রাঙ্কলিন মানে আমেরিকা, রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন, আর হলো চার্চিল। এখানে একটু খেয়াল রাখতে হবে যে ওই সময় দুনিয়াতে মেইন পাওয়ার কিন্তু আমেরিকার ছিল না, মেইন পাওয়ার ছিল ব্রিটেনের, মানে ব্রিটেনই সবচেয়ে পাওয়ারফুল ছিল। বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন মূলত দুর্বল হয়ে যায়। ঠিক আছে, জি জি আমাদের এই যে ক্লাস ভুইয়া স্যার, জি জি ভালো আছি, আপনি ভালো আছেন তো নাকি? ওকে, হলোকাস্ট, হলোকাস্ট মানে ইহুদি নিধন, মানে এই যে অ্যাডলফ হিটলার পোল্যান্ডে সহ বন্দি হিসেবে সব বিভিন্ন জায়গায় যে হত্যা করেছিল, যদি এই সংখ্যাকে অনেক বাড়িয়ে বলা হয়, কিন্তু মূল কথা হলো যে এখানে হিটলার যে ইহুদিদের মেরেছিল এটা কিন্তু তার বইয়ে উল্লেখ করা আছে, ওই যে মাইন ক্যাম্পে। তার কারণ হলো যে জার্মানি যখন ক্ষতিপূরণ দিচ্ছিল ব্রিটেন ফ্রান্সকে ভার্সাই চুক্তি অনুসারে, ওই সময় জার্মানির নেতারা মানে যারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিল এই পর্যায়ের অনেক নেতাই ছিল হলো ইহুদি ধর্মের। তেন হিটলার কথা ছিল, কিরে ভাই তোরা কি জার্মান রক্ত তোদের নাই নাকি, যে তুই ব্রিটেন ফ্রান্সের কাছে টাকা দিচ্ছিস কেন? তোর যদি নিজের শক্তিমত্তা থাকে জীবনে তো 1 টাকা ওদের দেবো না আমরা। তার মানে বোঝাচ্ছে ওরা বেইমান, ওর দেশের পক্ষের লোক না, ওরা হলো অন্য দেশকে টাকা দিচ্ছে, এরা জার্মান জাতির লোক হইতে পারে না। তো এর মানে এই যে জার্মান জাতি মানে গোষ্ঠীকে খেপায় তোলে একদম ইহুদিদের বিরুদ্ধে। আচ্ছা, জাপান এই যে এই কাজটাই জাপান করে দিন শেষে বিপদ ডেকে নিয়ে আসে আর কি। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941। এটার অনেক কারণ আছে, যখন অফলাইনে ক্লাস হবে যেহেতু তখন টাইম হাতে থাকবে, তখন
যাদের বা রেগুলার কোনো ক্লাসে যদি এই টপিক আমি আসি, এটার আরও কিছু বিস্তারিত ব্যাখ্যা আছে। এই যুদ্ধের সাথে আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আছে। জাপান এখানে আক্রমণ করতে গেছিল, এটার পিছনে বাংলাদেশের নাম জড়িয়ে আছে। তার কারণে এই সাইডে এসে ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল, তখন ওই দিকে গেছিলো। এটা একটা বিশাল ইয়ে আছে আর কি। তো যাই হোক, জার্মানি আত্মসমর্পণ করে, এটাকে বলা হয় এই যে ভিই ডে, ভিক্টোরি ইন ইউরোপ ডে, এটাকে বলা হয় ভিই ডে। এটা হলো জার্মান আত্মসমর্পণ 8 মে 1945। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার স্টেট, এই যে মাইট খাওয়ার জন্য জনক হলো বেলজিয়াম। মানে তোমরা যদি ম্যাপ দেখো তাহলে বুঝতে পারবা যে এই বেলজিয়াম বিচারা জন্মই হয়েছে মাইট খাওয়ার জন্য। তার কারণ হলো এইদিকে হলো জার্মানি, এইদিকে হলো ফ্রান্স, আর এইদিকে ব্রিটেন, এই মাঝখানে বিচারা বসে রয়েছে বেলজিয়াম। তার মানে দুনিয়াতে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন অসংখ্য যুদ্ধ করছে, প্রত্যেকটা যুদ্ধে মাইটটা খাইছে এই বেলজিয়াম। তার কারণ জার্মানি যদি ফ্রান্সে যায়, ফ্রান্স জার্মানির দিকে আসে, এরা মাঝখানে দেখা হয় কোথায়? বেলজিয়াম ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ওখানেই মারামারি শুরু। ওই যে আমরা ওয়াটারলু যুদ্ধের কথা জানি, সেটা কিন্তু হয়েছিল বেলজিয়ামে। 1870 সালের জার্মানি ফ্রান্স যুদ্ধে বেলজিয়াম মূলত আক্রান্ত হয়। প্রথম বিশ্বযুদ্ধে বাফার স্টেট বেলজিয়াম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানে মায়ের খাওয়া কাকে বলে, এজন্য বলা হয় যে। এবং এখনো কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে, ন্যাটোর সদর দপ্তর ওটাও ব্রাসেলসে, বেলজিয়ামে। মানে বেলজিয়াম অলওয়েজ বাফার স্টেট, তার লোকেশনের কারণেই। কিন্তু মায়ের আচ্ছা মতো খাইছে আর কি, মারামারির সময় মাঝে থাকতে নাই, কোনো সাইডে থাকতে হয়। কিন্তু ওদের কপাল খারাপ, ওই মাঝখানে পড়ে গেছে দেখে কপালে যা ইচ্ছা খাইছে আর কি। তো যাই হোক, এটা বাফার স্টেট, বেলজিয়ামকে বাফার স্টেট বলা হয়। ওকে, এটা প্রথম বিশ্বযুদ্ধ বাফার স্টেট ছিল। আচ্ছা, দুই জার্মানি আমরা জানি এই যুদ্ধের ফলে মানে এটা হয় যেটা ফলাফল যেটা। তো এইখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে আরো কিছুই আছে। ডি ডে, যেটা 6 জন, ওই যে বলেছিলাম, এটা কিন্তু খুবই টার্নিং পয়েন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের টার্নিং পয়েন্ট এটাকেই বলা হয়, এটা হলো টার্নিং পয়েন্ট। এই দিন থেকে জার্মানি যুদ্ধে হারতে থাকে। এইটা নিয়ে অনেক ঘটনা আছে, দুনিয়ার ইতিহাস পরিবর্তনকারী এই ঘটনা। জার্মানি কিভাবে গোয়েন্দা ব্যর্থতার শিকার হয়েছিল, মানে একই ব্যক্তির ডাবল গোয়েন্দা রোল প্লে করতেছিল। মানে ও মূলত মানে জার্মানি ওকে প্রথমে গোয়েন্দাতে নিয়োগ দিছে, পরে ওই গোয়েন্দারে ব্রিটিশরা ধরে ফেলছে, ধরে ফেলে বলছে তোকে বাঁচার একটাই উপায়, তুই আমাদের পক্ষে অভিনয় করবি। মানে তুই জার্মানিকে বোকা বানাবি যে আসলে তুই জার্মানির পক্ষেই গোয়েন্দাগিরি করতেছিস, কিন্তু আসল কথা হলো তুই আমাদের পক্ষে কাজ করবি। এবং ঘটনায় ওটাই, মানে ও এই করে করে ব্রিটিশ গোয়েন্দারা ওকে আচ্ছা মতো ছবি পাঠায়, যাতে এমন ছবি পাঠাবে যাতে জার্মানি খুব বিশ্বাস করে, রিয়েল রিয়েল ছবি, যে দেখো এই যে ইংল্যান্ড এই করতেছে। তো জার্মানিতে দেখতে কিরি এ না কাজের লোক, মানে আগের সে আর বিশ্বাস করাইছে জার্মানি হিটলার বাহিনীকে, যে না এ তো দেখতে সেরকম, আমাদের সবচেয়ে সিক্রেট তথ্যগুলো ওই দিচ্ছে। ওই শেষ পর্যন্ত এমন একটা ধোঁকা দিছে যে বলছে যে মূলত আক্রমণ ফ্রান্সের দিক দিয়ে, ইতালি দক্ষিণ দিক দিয়ে মূলত ওরা আক্রমণের চিন্তা করছে, যত সৈন্য আছে ইতালির দিকে জড়ো করো। ইতালির দিকে জড়ো করছে, মাঝখান দিয়ে ফ্রান্সের উপর দিয়ে আক্রমণ করে দিয়ে দিছে শেষ করিয়া। তার মানে এইরকম মানে ভয়ানক ইস্যুতে, মানে বলে রাখা বলে ইন্টারেস্টিং বিষয়, এটা নিয়ে আছে। ওকে জার্মানির পক্ষ থেকে দিছিল বীরত্ব সূচক খেতাব দিছিল, আর যুদ্ধ শেষে ব্রিটেনের পক্ষ থেকে বীরত্ব সূচক খেতাব দেওয়া হয়। মানে একই ব্যক্তি দুনিয়ার ইতিহাসে দুই পক্ষ থেকে বীরত্ব সূচক খেতাব পাইছে। তো এরকম অবস্থা আর কি। তো যাই হোক, তো এখন আসি, তাহলে ডি ডে ছিল এটা ঘটনা। ভি ডে যেটা হলো আত্মসমর্পণ করা। এই যে এই ডেটগুলো পরীক্ষা আসে, অপারেশন ওভারলোড যেটা ছিল ডি ডে, ভি জেডে মানে ভিক্টোরি ইন জাপান, জাপান যেদিন আত্মসমর্পণ করে। তো আমরা জানি জাপানের উপর পারমাণবিক বোমা মেরেছিল, জাপান আত্মসমর্পণ করতেছিল না, মানে এটা অন্যতম। আর দ্বিতীয় হলো এর মাধ্যমে আমেরিকা বোঝাইতে চাচ্ছিল বিশ্বযুদ্ধের পরে দুনিয়ার আসল মূল নায়ককে, দুনিয়া এখন কে চালাবে, যে ট্রুম্যান ডক্ট্রিনের অন্যতম নীতি। তার মানে হলো যে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দেয় যে এখন থেকে নেতা আমেরিকা, তার কাছে পারমাণবিক বোমা আছে। বিধায় আমেরিকার পাল্টাপাল্টি পারমাণবিক বোমা বানায় সোভিয়েত ইউনিয়ন, বিধায় এদের দুইজনের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায়। তো যাই হোক, তো আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ওই 2 সেপ্টেম্বরই হয়, ওই যে জাপান যেখানে আত্মসমর্পণ করে। এরপরে আমরা চলে যাব, দুই জার্মানি বিভক্ত হয়ে গেছিল, আমরা সবাই জানি জার্মানি। আচ্ছা দেখি একটা কোশ্চেন করি, তাহলে বোঝা যাবে কার কি পড়াশোনার কি অবস্থা। দুই জার্মানি একত্রিত হয় কবে? অ্যান্সার দাও। দুই জার্মানি একত্র হয় কবে? এখানে তো বিভক্তের কথা আছে, একত্র হয়েছে কবে? হ্যাঁ, ওই মহান ব্যক্তির নাম, কাঁচা ওই মহান ব্যক্তির নাম আমি ভুলে গেছি। ওটা তুমি, এটা বই আছে, ওই যে স্পেনিশ বই আছে, তুমি দেখবে যে বাংলায়ও অনুবাদ করা হয়েছে বই। গোয়েন্দার নাম আমি ভুলে গেছি আর কি, পরে কোনো রেগুলার ক্লাস আসলে বলে দেবো না আর কি। কোল্ড ওয়ার তো বুঝলাম, আমি প্রশ্ন করছি যেটা সেটা আনসার দাও। দুই জার্মানি তো আলাদা হয়ে গেছিল, এবং জার্মানি ইন্টারেস্টিং বিষয় হলো এরা বিশ্বকাপে 2 টিম খেলছে, ঠিক আছে? মানে পূর্ব জার্মানিও খেলছে, পশ্চিম জার্মানি, একই বিশ্বকাপে জার্মানির 2 টিম খেলছে, মানে একসাথে। মানে এরকম যে নাই এটা কাপ পাবে নাই ওটা কাপ পাবে। এবং ঘটনা হয়েছে 1954 সালে পশ্চিম জার্মানি কাপ নিয়ে চলে গেছে, মানে কাপ পাইছে ওরা। হ্যাঁ, এই যে এখানে সঠিক আনসার, ওদিকে অনেকে পারছো, সুন্দর।
এখানে দেখো জার্মানি যখন বিভক্ত হয় মাঝখানে বার্লিন প্রাচীর হয়ে গেছিল 1961 সালে। পরে 1989 সালে জার্মানের বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়। 1990 সালে দুই জার্মানি একত্রিত হয়, 1990। কারণ ওই যে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে ওই সময়, সমসাময়িক সময় 1991 সালে। তার মানে 1990 সালে, হ্যাঁ এই যে তারিখ সহ সুন্দরভাবে পারছে 3 অক্টোবর। তাহলে এগুলো কিন্তু জানতে হবে যেহেতু আমাদের এগুলো পরীক্ষা আসে। আচ্ছা ওকে, তাহলে এটা বিভক্ত হয়ে গেছিল উপনিবেশগুলো এই যে স্বাধীন হয়, তার মানে কি যেহেতু ব্রিটেন মানে এই যে হিটলার পরাজিত হলে কি হবে, আচ্ছা মতো মাঠটা দিয়ে সাইজ করে ফেলছে তো, মানে ব্রিটেন ফ্রান্সের, এই জন্য ব্রিটেনের কাছ থেকে ভারতবর্ষ কি হয়, স্বাধীন হয়। মানে এদিকে কিন্তু মানে কি মানে সমস্যা হলো কি দুনিয়ার ইতিহাসে যে বিভিন্ন জন বিভিন্ন আছে, মানে এদিকে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন করতে, ঘটনার অসহযোগ আন্দোলনের জীবনে ব্রিটিশরা স্বাধীনতা দিত, মানে হিটলার না মাইরে কোমর ভেঙে সাইজ করে দিছে দেখে যে বিচারার আর কোনো অবস্থা নাই দেখে স্বাধীনতা দিয়ে দিছে। তার মানে হিটলার কিন্তু পরোক্ষভাবে এক ধরনের সাহায্য করছে এই সাইডে। যদি ব্রিটিশদের এত শক্তিশালী অবস্থা ব্রিটিশরা থাকলে জীবনও স্বাধীনতা দিত না। আচ্ছা ওকে, জাতিসংঘ জন্ম লাভ হয়, এটা তো আমরা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের মূল টপিক আজকে ওইটাই। এখানে প্রচুর পরিমাণে মানুষ স্নায়ু যুদ্ধ হয়, সামরিক জোট ন্যাটো ওয়ারশেপ প্যাক্ট গঠন করা, তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল যা, সেই ফলাফল দিয়ে আজকের দুনিয়া চলতেছে। তার মানে স্নায়ু যুদ্ধের পরে এই যে এখনো কিন্তু সেই রেশ রয়ে গেছে, রাশিয়া চীন এরা কিন্তু আমেরিকার বিপক্ষে সমাজতন্ত্র, আমেরিকা তার আধিপত্য চালাচ্ছে। তো এখন আমরা চলে যাই আমাদের সরাসরি মূল টপিক। এই যে দেখা যাচ্ছে এটাই কিন্তু সেই বিখ্যাত জায়গা নিউ ইয়র্কে, এই যে সেপ্টেম্বর মাস তো চলে আসছে নাকি, এখানেই কিন্তু সম্মেলনটা হবে। এই যে এখানে সম্মেলন, এখানে কি আমাদের পতাকা দেখা যাচ্ছে? বাংলাদেশের পতাকা নাই, তার মানে অনেক দেশ আছে। এই যে আমাদেরটা মনে হয় মিসিং হয়ে গেছে আর কি, সামনে কোথাও আছে হয়তো। তো মূল কথা হলো এই জায়গাটা জাতিসংঘের সম্মেলন স্থল, এটা নিউ ইয়র্কের, আমরা জানি ম্যানহাটানে। তো সেই ক্ষেত্রে আমরা এখন জাতিসংঘে প্রবেশ করব, যেটা আজকের দুনিয়ার সবচাইতে ইম্পর্টেন্ট আন্তর্জাতিক টপিক। একই সাথে এইখান থেকে অবশ্যই তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসবে সব ভার্সিটিতে। জাতিসংঘ অনেক বড় টপিক, কিন্তু এটা কিন্তু ছোটখাটো কোনো টপিক না, অনেক বিস্তারিত, আমরা সেটা পড়বো। ওকে, তাহলে তোমরা একটু এর সাথে খেয়াল করো আমরা কি কি বিষয় এখানে পড়ি সেগুলো একটু দেখো। খেয়াল করা যাক, তারিখটা শুরুতেই দেওয়া আছে, যেটা ছিল প্রতিষ্ঠার ডেটটা 1945 সালের 24 অক্টোবর। কিন্তু ঘটনাটাও হুট করে তো আর প্রতিষ্ঠাটা হয় নাই, এটার একটা সিকোয়েন্স আছে। কারণ 24 অক্টোবর 1945 সাল কেন, ওই যে 2 সেপ্টেম্বর 1945 সালে বিশ্বযুদ্ধ শেষ, তারপরে যে বিশ্বযুদ্ধ শেষ তার পরের মাসেই কি হয়েছে, প্রতিষ্ঠিত হলো এই জাতিসংঘ। তো খেয়াল করা যাক, তার আগে এইটা ধাপে ধাপে কাজ হয়েছে। প্রথম কাজটা হলো কি 1941 সালের 12 জুন লন্ডনের জেমস প্রাসাদে, এটা ছিল লন্ডন ঘোষণা। তো লন্ডন ঘোষণাটা কি এটা একটু খেয়াল রাখতে হবে, আমি বলি। মানে ওই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি তো 1941 সালে আর সবাই মাইরে ধরে সাইজ করে ফেলাইছে, মানে প্রচুর পরিমাণে দেশ দখল করছে জার্মানি। 11টা দেশের সরকার যারা ওই সময় ইউরোপে উদ্বাস্ত হয়ে গেছিল, মানে ওই দেশগুলো দখল করে নিছে, যেরকম বেলজিয়াম নিছে, নেদারল্যান্ডস নিছে, এই পর্তুগাল নিছে, এইভাবে সব দেশ, ফ্রান্স নিছে। এরা চলে গেছে কোথায়, ইংল্যান্ডে। তো ইংল্যান্ডে তখন 11টি দেশের সরকার, মূলত এই 11টি সরকার তারা মূলত বলল যে এই বিশ্বযুদ্ধ এটা মূলত আমাদের সবাইকে একত্রিত অবস্থায় মানে যুদ্ধ করে আমাদেরকে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তার মানে এই যে একত্রিত হওয়ার যে মনোভাব, এইটার নামই লন্ডন ঘোষণা। ওকে, এটাই প্রথম পদক্ষেপ। আচ্ছা, এরপরে দেখা গেল যেটা পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়, আমেরিকাকে যুদ্ধের কি করে নিয়ে আসা যায়, ঠিক আছে, এটা মূলত চেষ্টা করতেছিল ব্রিটেন। তো সেই ক্ষেত্রে আমেরিকাকে নিয়ে আসার জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। এই দেখা যাচ্ছে উইনস্টন চার্চিল, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এটা ব্রিটিশ রণতরী প্রিন্সেস অফ ওয়েলস, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় 1941 সালের 14 আগস্ট। এবং এটা মানে আমরা বলছি এই জন্য যে তুমি কিন্তু এই জন্য অফলাইনে ক্লাস করার কোনো বিকল্প নাই। এখানে কিন্তু অফলাইনে থাকলেও আরও অনেকগুলো বিষয় আমি ম্যাপ সহ এই সাথে দেখাতে পারতাম, যেখানে আরও অনেক কিছু বিষয় আছে, বিভিন্ন সাইড নোট, মানে যে কোনো একটা খেয়াল রাখবে যে আমাদের ক্লাসগুলোতে যেটা ফোকাসে বিশেষ করে যেটা হয়, যখন টিচার একটা বিষয় ক্লাস নেয় তখন ওই সাথে আনুষঙ্গিক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওগুলো সাইড নোট আকারে চলে আসে। খেয়াল করা যাক, এই আটলান্টিক সনদের ভিত্তিতে পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ জোট প্রতিষ্ঠিত হয়েছিল, কেউ বলতে পারবে? তাহলে বুঝবো পড়াশোনা খুব ভালো লেভেলে আছে। পৃথিবীর একটা গোয়েন্দা সংগঠন, গোয়েন্দা জোট প্রতিষ্ঠিত হয়েছিল, এখনো আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ গোয়েন্দা জোট। হ্যাঁ, সান ফ্রান্সিসকো সম্মেলন 51টি না, সান ফ্রান্সিসকো সম্মেলন ছিল মানে এই না 9টি না, টোটাল 11টা, ব্রিটেন সহ 11টা। হ্যাঁ, 51 সান ফ্রান্সিসকো ছিল সনদে 50টা, পরে 51টা, 51তম পোল্যান্ড আসে পরে।
কই কি ব্যাপার, কোনো অ্যান্সার নাই? হ্যাঁ 9টি না, ব্রিটেন সহ 11টি, আমি তো বললাম। তোমার লন্ডন ঘোষণা কয়টা দেশ, এটা আসবে না অবশ্যই, এটা বলি তোমার আমি এটা বলতেছি আর কি, কিন্তু তোমার কোশ্চেন আসবে না। এটা কোশ্চেন আসলো, কোশ্চেন দিবে হলো প্রথম পদক্ষেপ কোনটা, লন্ডন ঘোষণা কোথায় হয়, জেমস প্রাসাদে, জাতিসংঘের মানে সিআইডি এফবিআই, আচ্ছা না এফবিআই সিআইডির কাহিনী না, 5 আইস। এই যে কেউ পারে নাই, দেখা যাচ্ছে মানে এখনো ভালো লেভেলে পড়াশোনা শুরু করো নাই। ক্লাস যখন শুরু হবে, এই জন্যই বলতেছি তোমাকে, আজকে আমি ক্লাসে শেষের দিকে কয়েকটা টপিক বলে দেবো, এই টপিকগুলো অন্তত পড়ে ফেলবা এই 1 সপ্তাহের মধ্যে। এবং বলছিলাম ওই যে প্যানাসিয়া বই কিনে নিতে, জিকে প্যানাসিয়া এরকম বই, তাহলে ওই টপিকগুলো ওখান থেকে দেখে পড়ে ফেলতে পারবা। ঠিক আছে, ন্যাটো না 5 আইস, এই গোয়েন্দা জোট মূলত ব্রিটেন ফ্রান্স না, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডার মধ্যে। এটা কিন্তু এটা শুরু হয়েছে আটলান্টিক সনদ থেকে, আটলান্টিক সনদের ভিত্তিতে হয়। তো যাই হোক, এই উইনস্টন চার্চিল, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের মধ্যে হয় যে যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তিতে সহায়তা করবে, না ন্যাটো না। এরপরে মূলত আমরা জানি যে এর ফলেই কিন্তু আমেরিকার উপর আক্রমণ করছিল, এরপরে কে, জাপান, এর পরবর্তীতে, এর ফলে আমেরিকা তো যুদ্ধে যোগ দিয়ে দেয়। তো যাক, এরপরে সরাসরি আমেরিকা এর মধ্যে যুক্ত হয়ে যায়। আমরা জানি জাতিসংঘের নামকরণ করেছিল আমেরিকান প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এইটা হলো ওয়াশিংটন সম্মেলনে, 1942 সালের ওয়াশিংটন সম্মেলনে। এরপরে এখানে আরো কিছু সম্মেলন হয়েছে আমরা জানি, এই যে এটা 1943 সালে, এটা হলো তেহরান সম্মেলন। আর 1944 সালে আমেরিকাতে হয়েছিল ডাম্বারটন ওক সম্মেলন, এটা হলো ইসাতে। এরপর আসা যাক পরবর্তী খুবই ইম্পর্টেন্ট সম্মেলন, যেটা পরীক্ষা অনেকবার আসছে। এখানে সম্মেলনগুলোর মধ্যে আটলান্টিক সনদ বেশি আসে, এরপরে আসে হলো মানে যেটা হলো ইয়ালটা, ভেটো। এই যে খেয়াল করা যাক, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রকে ভেটো ক্ষমতা দেওয়া হয় ইয়ালটা সম্মেলনে। ইয়ালটা হলো কোথায়, ইউক্রেনে না, এটা কিন্তু ক্রিমিয়া। আর এই যে ক্রিমিয়া তো এখন চলে যাচ্ছে রাশিয়ায়, ক্রিমিয়া, হ্যাঁ, ইয়ালটা হলো ক্রিমিয়ার শহর। ক্রিমিয়া একটা জায়গা আছে, ওই যে দ্বীপ, ওইখানে ক্রিমিয়া উপদ্বীপ এটা। এরপর দেখা যাচ্ছে এটা, এই যে তারিখ সহ পরীক্ষা আসে না, আসে হলো সাল 1945 সালে। ঠিক আছে, না কাসাব্লাঙ্কা সম্মেলন না, ঠিক আছে, এটা হলো ইয়ালটা সম্মেলন। সম্মেলনগুলো হইলো মূলত মাঝখানে যায়, মানে সম্মেলন হচ্ছিল এইভাবে, একটা হলো আমেরিকায়, পরেরটা হলো ইউরোপে, মানে এই সাইডে একটা একটা করে হচ্ছিল। ইরানের তেহরানে হয়েছিল তেহরান সম্মেলন 1943। এই যে বিগ 3 তিনজন মিলে যে বৈঠক করছিল, ওটা হলো তেহরান সম্মেলন। ওকে, এরপরে জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, আমরা সবাই জানি সেটা হলো সনদ স্বাক্ষরিত হয়েছিল 26 জুন 1945 সান ফ্রান্সিসকোতে। এখানে দেশ ছিল 50টা, কিন্তু 51তম দেশটা হলো যেটা এই যে 15ই অক্টোবর এসে যোগ দেয়, সেটা হলো পোল্যান্ড। এবং সেটা সনদ কার্যকরের দিন পোল্যান্ড সহ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হয় এই যে 51টি, ঠিক আছে, 51টি। মানে তো পোল্যান্ড ছাড়াই মানে ই হয়ে যাচ্ছে, পোল্যান্ড দৌড়ায়, মানে ওই যে বলে না ট্রেনে অনেক সময় লাস্টের যাত্রী এসে দৌড়ায় ওঠে, মানে হাঁপায় ওঠে, যে কোনো মতো ট্রেনে ওঠে আর কি। এরকম হলো পোল্যান্ড। পোল্যান্ডের কথা কিরে ভাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাকে মাইরেই শুরু হলো, আর তোরা আমাকে ছাড়াই বানায় ফেললে জাতিসংঘে, তাহলে তো জাতিসংঘের কোনো কার্যকরী হবে না। পোল্যান্ডেই তো আগে শান্তি প্রতিষ্ঠা হওয়া দরকার, কারণ ওরাই তো আগে মারছিল জার্মানি। তো যাই হোক, তো দিন শেষে এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়ে যায়, তারিখটা হলো 24 অক্টোবর 1945, যেদিন থেকে এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, জাতিসংঘ দিবসই এটা, 24 অক্টোবর। ওকে, হ্যাঁ পিছনে ভোলা যাবে না। আচ্ছা, জাতিসংঘের সনদ আমরা জানি 111টি আর্টিকেল আছে জাতিসংঘ সনদে, মানে মোটামুটি মিডিয়াম মানের একটা সনদ। আর সেখানে রচয়িতা আর্কিবেল্ট ম্যাকলিস। আর জাতিসংঘ দিবস আছে, জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কের ম্যানহাটান দ্বীপে। তার মানে জাতিসংঘের সদর দপ্তর, এই যে যেখান থেকে জাতিসংঘের সদর দপ্তর হয়ে গেল, ওই দিন থেকে আমেরিকার আধিপত্য বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে গেল। তার কারণ কি, পৃথিবীতে পাওয়ারফুল সংগঠন জাতিসংঘ, সেইটা সংস্থা আমেরিকাতে হওয়ার কারণে আমেরিকার পাওয়ার বেড়ে গেল। একই সাথে মানে আমেরিকাতে ওই যে পরবর্তীতে ওই সময় কি তার আগেই অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে বিশ্ব ব্যাংক, IMF, এইটাও কিন্তু জাতিসংঘের সহযোগী অধীনস্থ প্রতিষ্ঠান। তার মানে এইগুলো মূলত আমেরিকার কাছে থাকার কারণে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ ধীরে ধীরে আমেরিকার কাছে চলে যায়। তো যাই হোক, সদর দপ্তরের জমিদাতা আসবে না, আমরা চলে যাব। জাতিসংঘের মূল সংস্থা কয়টা, 6টা। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ওসি পরিষদ, সচিবালয়। ওকে, তাহলে হলো এই 6টা। হ্যাঁ, বর্তমান সদস্য 193টি, বর্তমান সদস্য 193টি। ওকে, আচ্ছা দেখি এখানে জাতিসংঘের কোন সংস্থাকে নির্বাহী সংস্থা বলা হয়? অ্যান্সার করতে হবে। জাতিসংঘের নির্বাহী সংস্থা কোনটা? নির্বাহী মানে মূল ক্ষমতা কার কাছে? নির্বাহী সংস্থা। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF নিয়ে পরে আর এক ক্লাস হবে। এখানে হলো জাতিসংঘের অ্যান্সার দিতে হবে, জাতিসংঘের নির্বাহী সংস্থা কোনটা? হ্যাঁ, এখানে ব্রাঞ্চে খোঁজাখুঁজি বাদ দেই যে অ্যান্সার দাও, অ্যান্সার দাও। হ্যাঁ, অ্যান্সার কি? নিরাপত্তা পরিষদ। হ্যাঁ, যারা নিরাপত্তা পরিষদ অ্যান্সার করছো মানে সেটা সঠিক অ্যান্সার। এই যে এইটাকে নির্বাহী পরিষদ বলে। এই যে এটাই মেইন পাওয়ার। ওকে, এটা আর কি। তো এখন আসা যাক, আমরা দেখব এখন সাধারণ পরিষদ। সাধারণ পরিষদের কি কি তথ্য? প্রথম হলো এর সদস্য হলো 193টি। জাতিসংঘের সদস্য হওয়া মানে কিসের সদস্য হওয়া? সাধারণ পরিষদের সদস্য হওয়া। সাধারণ পরিষদের অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এই সামনের মাসে, কিন্তু সামনের মাসের 3য় মঙ্গলবার সাধারণ পরিষদের এই যে এখন 79তম সম্মেলন হবে না, মানে এখন সামনে এবার সম্মেলন হবে 80তম। হ্যাঁ, 80তম। এই 80তম সম্মেলনের ইকে অ্যান্সার বলো। 80তম সম্মেলন যে হবে এটা সভাপতিকে দেখি কার কি পড়াশোনার অবস্থা। হ্যাঁ, এবার সভাপতি দায়িত্ব পালন করবে কে? হ্যাঁ, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। এই সামনের যে সম্মেলন 80তম সম্মেলনের সভাপতি কে? ব্যক্তির নাম কি? অ্যান্সার বলো। এই পড়াশোনার দেখতেছি কোনো অবস্থা নাই। নিরাপত্তা পরিষদের যে সভাপতি এই যে এ তো নাই, এখন ফিলেমন ইয়াং তো নাই, এ তো 79তম, এখন 80তম সম্মেলনে। কেমনে জানো? মানে কি, মানে পড়াশোনা একটু করো নাই নাকি? এগুলো তো সাম্প্রতিক আছে, সাম্প্রতিক আছে। আমি এই যে দেখো, একজনও পারে না না। তোমাদের মানে তোমাদের দিয়ে পড়া হবে না, ঠিক আছে? এই ডক্টর ইউনুস নাকি? কি অবস্থা? হ্যাঁ, এই যে আনালোনা বারবক, ঠিক আছে, এই যে পারছে আর কি। মানে এই দুই একজন একটু পড়াশোনা করতে হবে। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালোনা বারবক, এই যে আনালোনা, মানে এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবা। এই যে সাম্প্রতিক, মানে সাধারণ জ্ঞান তো চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? অ্যানালিনা বেয়ারবেক, জার্মানি। ওকে, মানে এবার সভাপতিত্ব করবে, ঠিক আছে? এটা হলো অ্যানালেনা বেয়ারবেক, যে এবার 80তম অধিবেশনে সভাপতিত্ব করবে, এই যে সামনের মাসেই, যেটা আগামী মাসে হবে। ওকে, আর এবারও কিন্তু ডক্টর ইউনূস যাবে, কারণ হলো গতবার গেছিল। প্রতিটি সদস্যদের সাধারণ পরিষদে 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে, ভোট দিতে পারে একটা। এই বলে রাখা ভালো, মানে আমাদের গতবারই শুধুমাত্র 5 জন গেছিল, মানে ডক্টর ইউনূসের সাথে। এর আগে আমাদের যে আপা কিন্তু মানে 1-2 বার না, আপা কিন্তু অনেকবার গেছিল আর কি, মানে 20 বার। মানে কারণ সে অনেকদিন এই ছিল। তো আমাদের আপা যে যাইতো, মানে সর্বনিম্ন যাওয়ার রেকর্ড হলো 1 বিমান, মানে 1 বিমান করে ফুল বিমান ধরে যাইতো এরা। মানে এখন ওখানে যাওয়াতে ভিতরে যাবে 5 জন, আর বাকিগুলো ওই অধিবেশনের যে সামনে, ওই যে বিল্ডিং এর সামনে ও বসে বসে মানে ই করে যে স্লোগান মারতো, নেত্রী কি আছে, আছে কোন সে নেত্রী। এখন অন্য দেশের লোকজন এসে বলছে, কিরে ভাই এরা কারা, মানে এখানে এত জটলা কিসের, মানে কারা, কোন দেশের লোকজন। মানে জাতিসংঘের সম্মেলনী স্থলের সামনে মানে একেবারে বিশাল সমাবেশ করতো কোন দেশ? সেই দেশ হলো বাংলাদেশ। যদি এই কাজ করতো, মানে প্রত্যেক বছরে একেবারে যাইতো মোটামুটি, একেবারে সর্বনিম্ন একবার গেছিল, সেটা হলো 60 জন, তাও মানে এই পরিমাণে লোক নিয়ে যাইতো আর কি। যাই হোক,
তো যাই হোক মানে এটা আসলে যাই হলো এই যে 4-5 জন মানে এরকম আর কি অবস্থা। তাও এখানে 5 জন ভিতরে যাওয়া যায়, 1 জন ভোট দিতে পারে। আচ্ছা, এবার আসা যাক, এইটা হলো মেইনটা। এই যে প্রশ্ন যদি আমরা দেখি জাতিসংঘ পার্টের, যদি কোশ্চেন তোমরা দেখো, অতীতের সবচেয়ে বেশি কোশ্চেন আসছে এখান থেকে। নিরাপত্তা পরিষদ এটাই মূল। স্বস্তি পরিষদ, এটাকে আরেকটা কি বলা হয়? নির্বাহী পরিষদ। নির্বাহী পরিষদ। ওকে, তো সদস্য কয়টা? 15টা। স্থায়ী 5, অস্থায়ী 10। ওকে, এই যে অস্থায়ী যে 10, এটার কিন্তু আবার ক্যাটাগরি আছে। দেখি কোশ্চেন করি, আজকে তোমাদের কোশ্চেন করবে, অ্যান্সার দিতে হবে। এশিয়া মহাদেশ থেকে কয়টি? এই যে অস্থায়ী যে সদস্য দেশ, আচ্ছা অস্থায়ী সদস্য সবচেয়ে বেশি কোন মহাদেশ থেকে হয়? সবচেয়ে বেশি? হ্যাঁ, আপারে মিস করতেছে আর কি, সামনে সম্মেলন আসলে আপারে মিস হবে আর কি। ওকে, হ্যাঁ সবচেয়ে বেশি কোন মহাদেশ থেকে? মানে এটা খেয়াল রাখবে, ধরো আফ্রিকা থেকে হলো সবচেয়ে বেশি 3টা, এশিয়া থেকে 2টা, ওকে, ইউরোপ থেকে 2টা, মানে এটার সাথে মিল আছে ই করার সাথে। পুরা উত্তর আমেরিকা ওখান থেকে হলো তোমার কয়টা? 2টা, মানে উত্তর আর দক্ষিণ আমেরিকা মিলে, আর ওশেনিয়া থেকে 1টা, মানে এইভাবে টোটাল 10টা হয়। কারণ আফ্রিকা থেকে সবচেয়ে বেশি, আফ্রিকা, কারণ আফ্রিকাতে তো স্থায়ী সদস্য একটাও নাই, এই জন্য আফ্রিকার স্বাধীন দেশ বেশি 54টা, ওটা থেকে 3টা হয়। আর এগুলো নিয়ে আরো বিষয় আছে, প্রতি বছরে 5টি করে নতুন করে সদস্য দেশ এখানে যুক্ত হয়। তাহলে 65 সালের আগে নিরাপত্তা পরিষদে ছিল 11টি, আর এখানে সভাপতি হয় 1 মাসের জন্য, আর অস্থায়ী সদস্যদের মেয়াদ 2 বছরের জন্য। প্রতি বছরে 5টা করে যুক্ত হয়, 5টা করে হয়। অস্থায়ীদের মধ্যে মূলত সবচেয়ে বেশি মানে বেশিরভাগ হয়েছে। আচ্ছা দেখি এটা পারে কিনা, মানে তোমরা অনেকে পারতেছো না, এটা কিন্তু ভালো জিনিস না। এই যে পড়াশোনা যে ব্যাপক গ্যাপ আছে, এটা কিন্তু মনে বুঝতেছি যে পড়াশোনার ক্ষেত্রে এই যে দেখো এখানে উল্টাপাল্টা অ্যান্সার হচ্ছে। তার মানে কিছু আছে, কয়েকজনে দেখতে পাচ্ছি যে একটু আছে, কিন্তু এই যে এটা সমস্যা নাই যে তোমাদের দুর্বলতা ছিল, থাকবে। এখন থেকে পড়ো, তাহলে দেখবে তোমার একদম প্রত্যেকটা সপ্তাহে তোমার ইমপ্রুভ হইতে থাকবে। ওকে, আফ্রিকাতে বেশি আছে। তো দেখো এখানে আমরা যেটা বলতেছি যে নিরাপত্তা পরিষদের মধ্যে সবচেয়ে বেশিবার অস্থায়ী সদস্য হয়েছে জাপান। হ্যাঁ, জাপান মানে হিউজ, ঠিক আছে, মানে জাপান মানে, এবং এই জন্য জাতিসংঘ নিয়মই করে দিছে যে 4 বছরের মধ্যে আবার হওয়া যাবে না, একবার হইলে 4 বছরের মধ্যে আর আসা যাবে না। মানে জাপান কারণ ভোট পায় বেশি, জাপান এশিয়া মহাদেশ থেকে বারবার নির্বাচিত হয়েছে। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণে কয়টা লাগে? 9টি ভোট, কিন্তু কটা? একটাই, কোনো ধরনের ভেটো দেওয়া যাবে না। ওই যে স্থায়ী 5টা যদি একবার ভেটো দেয় তাহলে কিন্তু শেষ, ঠিক আছে। আর বাংলাদেশ তো 2বার এর মধ্যে সদস্য হয়েছে। তো আমরা এই নিরাপত্তা পরিষদের এটা জানি, ভেটো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো আজকে জাস্ট আমরা একটা হালকা, মানে আজকে যে টোটালটা পড়াচ্ছি একদম ক্লাসের বিষয়টা তা না, এখানে কিন্তু কিছু বিষয় আমরা বাদ রেখেই পড়াইতে হচ্ছে। তার কারণটা হলো যে টোটালটা এইভাবে মানে সম্ভব না, ক্লাস যখন হবে তখন টোটালি আমরা এটা দেখব। তো ভেটোর কথাটা আমরা বলি, ভেটো তো মানে ল্যাটিন শব্দ, এটি মানে আমি মানি না। তো এই ভেটো তো সবচেয়ে ডেঞ্জারাস পাওয়ার। আমরা সবাই জানি যে এই যে ভেটো ক্ষমতার কারণে এখানে ফিলিস্তিন জাতিসংঘের সদস্য হতে পারে নাই। তার কারণ ফিলিস্তিনকে জাতিসংঘের 148টি দেশ কি করছে? সদস্য, মানে তাকে সমর্থন দিয়েছে, তাকে জাতিসংঘের সদস্য হিসেবে চায়, ভোটও দিছে। কিন্তু নিরাপত্তা পরিষদে যাওয়ার পরে নিরাপত্তা পরিষদে 13টা দেশ ভোট দিছে ফিলিস্তিনের পক্ষে, তাহলে তো প্রস্তাব পাশ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে ওই যে আমেরিকা, সে ভেটো মেরে দিছে। তার মানে ভেটো মারলে তো আর কিছুতেই কিছু সম্ভব না, ভেটো মানে একদম সব শেষ। তো এই জন্য এই ভেটোটাকে সংস্কার করার প্রস্তাব দেওয়া হয়েছিল 1994 সালের দিকে, যে নিরাপত্তা পরিষদে এখানে 2/3 ভোটে প্রস্তাব পাশ হবে, ভেটো থাকবে না। এইটার বিরুদ্ধে ভেটো মারছিল আমেরিকা, যে তুই ভেটো থাকবে না, কে দিলাম তোর ভেটো, যে ভেটো চেঞ্জ করতে দেবো না। তো এটা কি ধরনের বিষয়টা ভাই, মানে ভেটো চেঞ্জ করতে দিবে না, ওটার বিরুদ্ধে ভেটো, মানে একটা অদ্ভুত এক গ্যারাকলা আটকে গেছে দুনিয়া, যেখানে এই 5টা দেশের এই ভেটোর কাছে মূলত বাকিটাদের অসহায়। তো যাই হোক, কিন্তু এই ভেটো সহ নিরাপত্তা পরিষদ এগুলো আমরা মানে আরো বিস্তারিত অফলাইনে জানতে পারবো, তবে আজকে আমরা কিছু বিষয় জানলাম। ওকে, এরপর দেখা যাচ্ছে এই যে অর্থনৈতিক সামাজিক পরিষদ, এর আরেক নাম উন্নয়ন পরিষদ, ঠিক আছে। এইখানে সদস্য হলো 54টি দেশ সদস্য হয়, 3 বছরের জন্য নির্বাচিত হয়। তাহলে এখন হিসাব করতে হবে প্রতি বছরে কয়টা করে হয়। প্রতি বছরে 18টি দেশ করে, প্রতি বছরে 18টি দেশ যুক্ত হয়। ওকে, বছরে 2বার সম্মেলন হয়, একটু খেয়াল করা যাক, এটা কিন্তু ইন্টারেস্টিং, ঠিক আছে। মানে এই যে 2 বছর 2বার সম্মেলন অনুষ্ঠিত হয়, একটা নিউ ইয়র্কে, একটা জেনেভায়।
ওকে, এটা ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার দেখা যাক আন্তর্জাতিক আদালত। এইটা এখন ইদানিং বেশি আসবে, কারণটা হলো যে এখন আমরা সবাই জানি যে ইসরায়েলের বিরুদ্ধে মামলা হয়েছে, বা হ্যাঁ 5টি স্থায়ী সদস্যের উপর ভেটো মূলত দেওয়া হয় 5টি স্থায়ী সদস্যদেরই। এই যে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দ্য হেগ শহরে, এটার 15 জন বিচারক আছে, আর 3 বছর হলো সভাপতির মেয়াদ, আর বিচারকদের মেয়াদ 9 বছর। আর মামলা করেছিল আলবেনিয়া যুক্তরাজ্য প্রথমে, কিন্তু এখন কিন্তু মামলা আছে কে, আমাদের এই যে গাম্বিয়া। গাম্বিয়া মামলা করছে কার বিরুদ্ধে? গাম্বিয়া হলো মিয়ানমারের বিরুদ্ধে, রোহিঙ্গা নিয়ে। এখানে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা হয়, ব্যক্তির নামে না। আর দক্ষিণ আফ্রিকা মামলা করছে ওই যে ফিলিস্তিনি গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েল। ওকে, তো যাই হোক, এই যে আন্তর্জাতিক আদালত মামলা করছে, কেউ রাষ্ট্রের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না, মানে লেখা আছে এখানে। এই জন্য আর একটা সংস্থায় আছে, আইসিসি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কি ইতিহাসে ইস পেপারে ভালো 100, আচ্ছা হ্যাঁ আন্তোনিও গুতেরেস, হ্যাঁ আন্তোনিও গুতেরেস আছে। আন্তোনিও গুতেরেসের পরে এই যে মহাসচিব নতুন নিয়োগ হবে, তো মানে এই যে এখন এই সামনের সেশনে মহাসচিব নিয়োগ হবে, মানে যেটা 2027 সাল থেকে কার্যকর হবে আর কি। আচ্ছা, এবার আসা যাক, এখানে দেখা যাচ্ছে আইসিসি, আগেটা ছিল আইসিজে, এটা হলো আইসিসি। এটা স্বতন্ত্র ট্রাইব্যুনাল, যেখানে গণহত্যা, যুদ্ধাপরাধ ইত্যাদির অপরাধে ব্যক্তির বিচার করা। এই যেখানে কিন্তু ব্যক্তি, এটা ব্যক্তির বিচার করা হয় এখানে। এটা আইসিজে থেকে সম্পূর্ণ আলাদা এবং জাতিসংঘের কোনো সংস্থা না। এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, নিচের কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়। এটা এখানে যেটা হয়েছিল রোম চুক্তি, মানে রোম চুক্তি হয়, এবং রোম চুক্তির ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয় 2003 সালে, ঠিক আছে। এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। এখন এটা সদস্য বেড়ে গেছে, সম্ভবত 125 বা 126টা হবে, ঠিক আছে, 125 বা 126টা। আর বিচারক সংখ্যা এখানে 18 জন, আর এদের মেয়াদ সেম, ওই যে 9 বছর, সভাপতির মেয়াদ 3 বছর, ঠিক আছে। হ্যাঁ ওকে, হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ এটাও তো ক্রিকেট কাউন্সিলে হয়, কিন্তু এই আইসিসি মানে অপরাধ আদালত। আচ্ছা, জাতিসংঘের বিবিধ এই যে সব লেখা টাকা রয়েছে, জাতিসংঘ সনদের অধ্যায় এগুলোর দরকার নাই, আমাদের দেখতে হবে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়, টোকিওতে 1973 সালে। আর শান্তি বিশ্ববিদ্যালয় আছে সান জোসে, কোস্টারিকা। আর সংস্থা জাতিসংঘের হলো 36টা, ঠিক আছে। গেটওয়ে এক্সামের জন্য মূলত, আচ্ছা আমি মানে টপিক সবগুলোই পড়তে হবে, মানে জাস্ট কি বেসিক গেটওয়ে এক্সামটা মূলত বেসিকটা ধরে আর কি, প্রত্যেকটা টপিক যেরকম জাতিসংঘ মাস্ট আসবে, মানে এরকম টপিক, মানে যেগুলো বেসিক টপিক, যেরকম বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংস্কৃতি, জুলাই বিপ্লব, মুক্তিযুদ্ধ, মানে স্বাধীন সুলতানি আমল, এর পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতি, পোশাক শিল্প, এই ধরনের বিষয়। আবার আন্তর্জাতিক পার্টের ক্ষেত্রে এই যে জাতিসংঘ আছে, তারপরে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, পরিবেশ, জলবায়ু, মানে এরকম, মানে যে টপিকগুলো, সাম্প্রতিকের কিছু বিষয়, খেলাধুলা, এরকম। আচ্ছা দেখো, 36টা সংস্থা, সর্বশেষ সংস্থা ইউএন। এখানে ক্লাসের কোনো ডিউরেশন নাই, মানে এখানে আমরা শেষ করলে শেষ, ঠিক আছে। তো আমরা দ্রুত আগাচ্ছি, মানে বেশিক্ষণ সময় লাগবে না। সবচেয়ে ছোট দেশ, আমরা জানি যে জাতিসংঘের বাইরে যদি বলা হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি, কিন্তু ভ্যাটিকান সিটি কিন্তু জাতিসংঘের সদস্য না। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হলো ভ্যাটিকান সিটি, আর হলো ফিলিস্তিন। আর একটা দেশ সদস্য না, সেটা হলো কসোভো। ওই যে রাশিয়া ভেটো মারছে, ঠিক আছে, এই জন্য মূলত কসোভো সদস্য হইতে পারে না। ওই যে সার্বিয়া থেকে স্বাধীন হয়েছে কসোভো। কিন্তু জাতিসংঘের ভিত্তিতে, মানে ইসাতে জনসংখ্যা ছোট দেশ, 2 হলো আয়তনে মোনাকো, এটা হলো জাতিসংঘের সদস্যদের মধ্যে। আর জাতিসংঘের পতাকা হালকা নীলের মাঝে সাদা বৃত্ত, মানে আকাশী নীল মূল কথা, এটাকে জাতিসংঘের পতাকা বলা হয়। G4 জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হতে চায়, এটা হলো জাপান তো হতে চায়, জার্মানি হতে চায়, ব্রাজিল হতে চায়, ভারত হতে চায়। এই 4টা দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হতে চায়, এদেরকে বলা হয় G4। আচ্ছা, এইবার আসি, এইটার পাশে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখবা, ধরে রাখো তোমাদের এইচডিজি থেকে কোশ্চেন আসবে। তার কারণ এখন এইচডিজি সব সময়ের জন্য ইম্পর্টেন্ট, মানে তোমাদের পরীক্ষাতে যে কোনো, মানে ঢাকা ভার্সিটি না হলে তোমার জাহাঙ্গীরনগর দেবে, না হলে রাজশাহী দিবে, মানে এইচডিজি এখন খুবই ইম্পর্টেন্ট। মানে এইচডিজি যেহেতু এইচডিজির মেয়াদ হলো 2030 সাল, তো এইচডিজির ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো এখানে দেওয়া হয়েছে। 1 নম্বর দারিদ্র বিমোচন, এখানে কিন্তু আবার আছে, ধরো 1.2 এ লেখা রয়েছে কি
যে নারী যারা আছে, নারী শিশুদের দারিদ্র্যকে অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে হবে। তো এরকম ক্ষুধা মুক্তি, স্বাস্থ্য মানে গুড হেলথের কথা আছে 3-এ, শিক্ষার কথা আছে 4-এ, আর জেন্ডার ডিসপ্যারিটি লিঙ্গ সমতার কথা 5-এ। এরপর 6-এ কিন্তু আছে, মানে এটা হলো নবায়নযোগ্য জ্বালানি। 6 হচ্ছে স্যানিটেশন, হেলদি স্যানিটেশনের কথা যাচ্ছে 6-এ। ঠিক আছে, 6 হলো হেলদি স্যানিটেশন। ওকে, এই নবায়নযোগ্য জ্বালানি হলো 7-এ। এরকম প্রত্যেকটা আরো এরপরে আছে 8-এ কর্মসংস্থান বা অর্থনৈতিক প্রবৃদ্ধি আছে। এরপরে 10-এ অভ্যন্তরীণ বৈষম্য হ্রাস। এরপরে জলবায়ু বিষয় পদক্ষেপ 13, মানে 13 ডাইরেক্ট জলবায়ু পরিবর্তন। তো সবগুলোর কথা এখানে মানে ইউএনডিপির কথা আসবে, সামনে ইউএনডিপির কথা আসবে। এবার আছে জাতিসংঘের যে সংস্থাগুলো নোবেল পুরস্কার পাইছে সেটার একটা করা আছে এখানে, দেখা যাচ্ছে ইউএনএইচসিআর হলো 2বার পেয়েছে, এটা কিন্তু আবারও পেতে পারে। রোহিঙ্গাদের নিয়ে কাজ করে কোন সংস্থা, এটা কিন্তু ইউএনএইচসিআর রোহিঙ্গা। তার কারণ এটা তো লেখা রয়েছে হাই কমিশনার ফর রিফিউজি, মানে রিফিউজি নিয়ে কাজ করে এটা, তার মানে রোহিঙ্গা। ইউনিসেফ একবার পেয়েছিল, এটা শিশুদের নিয়ে কাজ করে, ইউনিসেফের মানে আছে মানে শিশুদের, ইন্টারন্যাশনাল চিলড্রেন ফান্ড। এবার আইএলও একবার পেয়েছে 1969 সালে, শ্রম অধিকার নিয়ে কাজ করে। পিস কিপিং ফোর্স 1928 সালে পেয়েছে। 1928 সালে কেন পেয়েছে? হ্যাঁ, 1928 সালে কেন পাইছে? ইরাক ইরান মিশনের কারণে। ওই বছর ইরাক ইরান যুদ্ধ শেষ হয়েছিল মিশনের কারণে। তো ইরাক ইরান মিশনে যোগ দিয়েছিল হলো বাংলাদেশ। তার মানে 1928 সালে বাংলাদেশ যোগ দেওয়ার কারণে নোবেল পুরস্কার পেয়েছে। তো বোঝা যাচ্ছে তাহলে আসল কাহিনী কার? বাংলাদেশের অবদান আছে এখানে। ঠিক আছে, বাংলাদেশ যদি না থাকতো তাহলে কি এই নোবেল পুরস্কার পাইতো নাকি? মানে শান্তি তো আসল প্রতিষ্ঠা করছে বাংলাদেশ। এখন খেয়াল করা যাক, এরপরে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে সৈন্য নিছে। মানে শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সৈন্য গেছে গত 30 বছরে। মাঝখানে আমরা এই যে এখন 3 নম্বরে চলে গেছে আর কি। ঠিক আছে, কিন্তু আবারও 1 নম্বরে উঠে আসার চান্স আছে। ঠিক আছে, 88 এই যে কি 28 কেন আবার 88 অনেকে বলে আর কি। হ্যাঁ, আইএইএ জাতিসংঘের সংস্থা 2005 সালে পাইছে। আইপিসিসি 2007 পরিবেশ নিয়ে কাজ করে। জাতিসংঘ স্বয়ং পাইছে ওই যে 21 শতকের প্রথমেই 2001 সালে। আর সর্বশেষ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এটা পাইছিল 2020 সালে। ওকে, এখন আসা যাক জাতিসংঘের মহাসচিব। এই মহাসচিব কিন্তু নতুন আর একটা চলে আসবে ভাব। এই যে দেখা যাক, তোমরা কিন্তু এই সেশনে তোমাদের আসতে পারে এই কোশ্চেন, কারণ যেহেতু নতুন মহাসচিব জাতিসংঘে নির্বাচিত হবে আর কি। তো ট্রিক ভ্যালি প্রথম মহাসচিব ছিল নরওয়ে থেকে। তো একমাত্র পদত্যাগকারী মহাসচিব। ঘটনা কি, মানে সে পদত্যাগ করেছে বেচারা, মানে বাংলাদেশের ভাষা আন্দোলনের সময় মহাসচিব। মানে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল অনেক এক বুক আশা ভরসা নিয়ে। সেই আশা ভরসা কি, যে দুনিয়াকে বিশ্ব থেকে যুদ্ধকে মুক্ত রাখতে হবে, মানে যুদ্ধ মুক্ত পৃথিবী হবে। তো জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পরে 1950 সালে কোরিয়াতে যুদ্ধ বেঁধে যায়, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে। তো উত্তর কোরিয়া তো প্রথমে যুদ্ধ জিততেছিল। তো এখন আমেরিকা প্রস্তাব আনলে এই উত্তর কোরিয়া খুব খারাপ, দক্ষিণ কোরিয়ার উপর আক্রমণ করছে, এই যুদ্ধে এখনই বন্ধ করতে হবে। উত্তর কোরিয়ার পক্ষে ছিল রাশিয়া, সে ডাইরেক্ট ভেটো মারি দিল, বলে এটা কি, এটা একটা অভ্যন্তরীণ বিষয় একটা দেশের, সেখানে তারা কি করতেছে না করতেছে আমরা বাইরে থেকে নাক গলাইতে পারি না, তার মানে যুদ্ধ বন্ধ হবে না, উত্তর কোরিয়া জিতুক। এখন আমেরিকা দেখলো কে রে, এভাবে দক্ষিণ কোরিয়া হারিয়ে গেলে তো বিপদ। আমেরিকা স্বয়ং তার সৈন্য বাহিনী নিয়ে, ওই যে ন্যাটো বাহিনী নিয়ে একদম আক্রমণ করছে, যা কোথায়, উত্তর কোরিয়ার উপর। এইবার তো রাশিয়া খেপে যালো, যার সঙ্গে আসে প্রস্তাব আনছে, যে বলছে যে এই আমেরিকা বিদেশি শক্তি হিসাবে আর এক দেশের উপর আক্রমণ করছে, এটা যুদ্ধে মানে এটা ভয়ানক অপরাধ, তার মানে এই যুদ্ধ এখনই বন্ধ করতে হবে। তখন আমেরিকা মারছে ভেটো, তার মানে এই উভয়ের ভেটোর কারণে বিশ্বে যুদ্ধ থামছিল না। বিধায় ওই জাতিসংঘের মহাসচিব ট্রিক ভ্যালি সে বললো এই পাগলদের এখানে দরকার নাই, ওদের বাদ দিয়েই আমরা মিটিং করব। তার মানে হলো সে নিরাপত্তা পরিষদকে পাশ কাটা সাধারণ পরিষদে একটা মিটিং করে এবং সেখানে 2/3 ভোটে একটা প্রস্তাব পাশ করে, ইউনাইটিং ফর পিস রেজুলেশন, মানে শান্তির জন্য ঐক্য প্রস্তাব, যে কোরিয়া যুদ্ধে যাতে বন্ধ হয় এইটার জন্য একটা প্রস্তাব আনে এবং প্রস্তাব পাশ করে। যদিও যুদ্ধ তখন বন্ধ হয় না, কিন্তু এটার প্রভাব পড়ে। বিধায় রাশিয়া এবং আমেরিকার উপর খেপে যায়, কিরে ভাই তোরে চাকরিতে নিয়োগ দিছি আর তুই দেখতেছিস আমাদের গুনিস না, আমাদের বাদ দিয়ে তুই একা একা মাতবাড়ি করিস, তোর মানে রাখবো না। এই জন্য দিন শেষে ওকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এরপরে বাকি মহাসচিবগুলো এসে বুঝে যায়, কিরে ভাই আমাদের কাজ কতটুকু, মানে আমেরিকা রাশিয়া কোথাও কিছু করলে ওরা খালি বলে আমরা কিন্তু উদ্বিগ্ন, এর বেশি কিছু করতে পারে না। কারণ জাতিসংঘের এই উদ্বিগ্ন পর্যন্ত, কারণ আমরা জানি এখনো কিন্তু ভয়ানক গণহত্যা হচ্ছে কোথায়, ফিলিস্তিনে, কোনো বন্ধ করতে পারে নাই। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে পারে নাই।
ইয়েমেনে অনেক শিশু অপুষ্টিতে মারা যাচ্ছে, বন্ধ করতে পারে ও দর্শক। কারণ যেখানেই আমেরিকা, রাশিয়া বা বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তির প্রভাব আছে, ওইখানে জাতিসংঘ শুধু দর্শক মাত্র। ও শুধু যে চুনোপটি যারা ছোটখাটো দেশ সেদের ক্ষেত্রে উপদেশ দেয়, যেরকম বাংলাদেশ একটা, ঠিক আছে? তো এরকম। তাহলে ট্রিক ভ্যালি, এরপরে দ্যাগ হ্যামারশোল্ড, এ লোক মারা গিয়েছিল কোথায়? ওই যে বিমান দুর্ঘটনা। কিভাবে বিমান দুর্ঘটনা? সে মানে কঙ্গোতে গেছিল হলো ওইখানে ওই যে জাতিসংঘের যারা শান্তিরক্ষী মিশন ওইটা দেখতে, তারপরে প্লেন ক্রাশ করে সে মারা যায়, এই জন্য তাকে মরণোত্তর নোবেল দেওয়া হয়। আর যারা শান্তিরক্ষা মিশনে গিয়ে কোনো দেশের সৈন্য মারা যায়, যেরকম বাংলাদেশের কিন্তু 123 জন সৈন্য মারা গেছিল, তো এদেরকে কিন্তু এখানে কি দেওয়া হয়, মানে দ্যাগ হ্যামারশোল্ড পদক দেওয়া হয়। প্রথম মহাসচিব তো ট্রিক ভ্যালি। এবার উথান্ট মিয়ানমার থেকে হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রথম এশিয়ান। তারপরে কোটওয়াল্ড হেইম পরবর্তীতে হয়েছে নিজ দেশের প্রেসিডেন্ট অস্ট্রিয়া। কুরেজ দ্য পেইলার সেও হয়েছে নিজ দেশের প্রধানমন্ত্রী পেরু। বুটরোস ঘালি মিশর থেকে হয়েছিল, আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। তারপরে কোফি আনান হয়, এই কোফি আনান শান্তিতে নোবেল পেয়েছিল, একমাত্র মহাসচিব যে নোবেল পাইছে। আচ্ছা, বান কি মুন তো ছিল, বান কি মুন মানে দক্ষিণ কোরিয়া থেকে। আর এরপরে হলো অ্যান্তোনিও গুতেরেস। অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ কিন্তু এই বছর শেষ হবে, মানে এই যে এই সাথে 26-এর শেষে মেয়াদ শেষ, 27-এর জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে হবে। তার মানে এই যে সামনের সাথে আমরা দেখতে পাবো নতুন মহাসচিব নিয়োগ হচ্ছে। ওকে, এই জন্য মহাসচিব নিয়োগে তুমি চাইলে সিভি পাঠিয়ে দিতে পারো, দেখা যাক তোমাকেও দিতে পারে আমেরিকা যদি পছন্দ করে, রাশিয়া আমেরিকা, এবার কাকে দেয় দেখা যাক। ওকে, এবার দেখা যাচ্ছে জাতিসংঘের গুরুত্বপূর্ণ, মানে একটু খেয়াল রাখতে হবে, জাতিসংঘ যেহেতু আন্তর্জাতিক সংস্থা, যে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে জাতিসংঘ একটা সম্মেলন আয়োজন করতে পারে। উদ্দেশ্য হলো ওইটার মাধ্যমে যদি সম্মেলনে সবাই একমত হয়, তাহলে ওই সম্মেলনের যে সিগনেচার যদি সবাই করে, তাহলে ওইগুলোকে আন্তর্জাতিক আইন হিসাবে প্রচার করা হয়, যেটা আন্তর্জাতিক আইন, এটা মানতে হবে। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করা যাক, সবার আগে মানবাধিকার সনদ জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পরে সবার আগে মানবাধিকার সনদ হয়েছিল ইউডিএইচআর। এটার পূর্ণরূপ সহ আসে, অনুচ্ছেদ সংখ্যা আসে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, 10 ডিসেম্বর 1948। এই জন্য 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ওকে, আচ্ছা এরপরে আচ্ছা দেখি একটা কঠিন কোশ্চেন করি। কঠিন কোশ্চেন তো আজকে অধিকাংশ তোমরা পারো নাই, তারপরে বলি জাতিসংঘ মানবাধিকার বিশ্ব সম্মেলন কবে হয়েছিল? দেখি, এটা তো মানে এই যে ইসাতে এটা হলো ডিক্লারেশন, কিন্তু সম্মেলন হয়েছে কবে? সম্মেলন সম্মেলন এই যে খোঁজ নাই, মানে কোশ্চেন কঠিন করলে পারে না। তার মানে এই যে আর ভালো করে পড়বে, ঠিক আছে? 1966 সালে হয়েছিল। তার মানে হলো যে একটু পড়তে হবে না। 48 সালে হয়েছে চুক্তি, কিন্তু 46 সালে সম্মেলন হয়েছিল। আচ্ছা যাই হোক, এগুলো পড়লে পারবে, অসুবিধা নেই, এগুলো আমাদের সব ইসাতে আছে। তারপরে নারীর প্রতি, এটা কিন্তু বারবার আসে, সিডোতে ইভেন প্রতিনিধি রাখতে হয় প্রত্যেক দেশের। হ্যাঁ আমি জানি কিন্তু বলবো না। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, এখানে অনুচ্ছেদ 30টা। একটা সুবিধা হলো জাতিসংঘের একটা জিনিস কি, ও বস্তা পজা বেশি অনুচ্ছেদ বাড়ায় না। ওর সনদে অনুচ্ছেদ 111টা, এইখানে অনুচ্ছেদ 30টা করে। আর আমাদের বাংলাদেশের সংবিধানে ওরে বাবা, ভারতের সংবিধান মানে অনুচ্ছেদের শেষ না। আরে ভাই এত অনুচ্ছেদ দিয়ে কি হবে, কাজের কাজ যেগুলো সেগুলো অল্প কয়টা করলেই হয়। তো যাই হোক, অনুচ্ছেদ 30টা। এটা 1979 সালে কি হয়, সিগনেচার হয়, আর 1981 সালে কার্যকর হয়। সমুদ্র আইন, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আইন, কারণ বাংলাদেশ সমুদ্র সীমা যে এই যে যা হয়েছে আমাদের রায়, সেটা এই আংক্লসের ভিত্তিতে দেওয়া হয়েছিল। সমুদ্র আইন এটা হয়েছিল, এই যে দেখা হয়েছে ইউএন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, 1982 সালে এটা স্বাক্ষর হয়। কার্যকর হয়েছে অনেক পরে, 1994 সালে বাংলাদেশ সেটাতে স্বাক্ষর করেছে। দুর্নীতি বিরোধী কনভেনশন, ইউএনসিএসি কনভেনশন এগেনস্ট করাপশন, 2003 সালে হয়েছিল, আর 2005 সালে এটা কার্যকর হয়। ওকে, 46 না 66। ওকে, হ্যাঁ না 93 ভিয়েনা না, 93 ভিয়েনা পরেরটা। এবার আসা যাক এই যে ধরিত্রী সম্মেলন, ঠিক আছে? 93 যেটা বিশ্ব মানবাধিকার সম্মেলন, যেটা এই যে এটাও পারো না, এটা তো 93, এটা পরেরটা আসছে। হ্যাঁ, এবার খেয়াল করা যাক, প্রথমে হয়েছিল মানে 66-তে, আর এরপরে লাস্টে এসে 93 হয়েছে সর্বশেষটা। এখন আসা যাক ধরিত্রী সম্মেলন, খুব গুরুত্বপূর্ণ সম্মেলন, মানে পরিবেশকে নিয়ে মূলত গুরুত্বপূর্ণ সম্মেলন বলা হয় ধরিত্রী সম্মেলন। যে পৃথিবীতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এই ধরিত্রী সম্মেলন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে একটা সংগঠন প্রতিষ্ঠা করা হবে, ইউএনএফসিসিসি, যা প্রত্যেক বছরে একটা সম্মেলন আয়োজন করবে, তার নাম হবে কপ। এই যে আমরা বলি না জলবায়ু সম্মেলন কপ, ওইটা মূলত ইউএনএফসিসিসি আয়োজন করে।
আর ওই ইউএনএফসিসি প্রতিষ্ঠিত হয়েছিল এই ধরিত্রী সম্মেলনের মাধ্যমে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। এটা 21 দিন ব্যাপী হয়েছিল এবং এটা পরিবেশ সম্মেলন হয় অনেক দিন ব্যাপী, প্রায় 21 দিন ব্যাপী হয়। আচ্ছা, এরপরে প্রথম বিশ্ব নারী সম্মেলন 1975। আচ্ছা দেখি এটা পারে কিনা। সর্বশেষ যেটা হয়েছিল চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কবে হয়? চতুর্থ বিশ্ব নারী সম্মেলন, খুব বিখ্যাত নারী সম্মেলন এটা, চতুর্থ বিশ্ব নারী সম্মেলন। আচ্ছা আচ্ছা, সাল সাল অনেকে মানে সমস্যা, কোনো সমস্যা নাই, যেগুলো সাল খুব বেশি হয় তোমাকে সাল অত পড়তে হবে না। সাল খুব বেশি আসে তা না, কিছু কিছু সাল আসবে সেটা বলে দেবো। এটা ধরো 1995 সালে হয়েছিল চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিং এ, খুব বিখ্যাত সম্মেলন এটা। আচ্ছা যাই হোক, বিশ্ব মানবাধিকার সম্মেলন সর্বশেষ যেটা হয়েছিল ভিয়েনাতে হয়েছিল। এবং এই লেটেস্টও কিছু সম্মেলন হয়েছে, ঠিক আছে, সেইগুলো সম্মেলনগুলো। আচ্ছা যাই হোক, ক্লাস যখন আগাইতে থাকবে শেষের দিকে তখন আমরা সম্মেলনগুলো দেখাবো, কারণ এগুলো আসে আন্তর্জাতিক পার্টি, এগুলো কোশ্চেন আসে। আচ্ছা এবার আসি, ওই যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা তহবিল যা কিছু আছে 36টা, তার মধ্যে উল্লেখযোগ্যগুলো এখানে দেওয়া হয়েছে। ইউএনএফপিএ, এটার সাথে কোনো পূর্ণরূপ মিলবে না। পপুলেশন ফান্ড, আগে ছিল ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। তো এখানে একটা দারুণ বিষয় আছে যে ধরো যদি ইউ দিয়ে শুরু হয় সাধারণত 4-5 অক্ষরে থাকে, এটা সাধারণত হয় নিউ ইয়র্কে, সদর দপ্তর নিউ ইয়র্ক। আর যদি ডব্লিউ দিয়ে শুরু হয় আর ও দিয়ে শেষ হয়, মানে এরকম হয়, তাহলে এটা সাধারণত হয় হলো জেনেভাতে, জেনেভা। আর যদি খাবার দাবারের কোনো বিষয় থাকে, কৃষি খাদ্য এইগুলোর কথা থাকলে রোমে, মানে ইতালিয়ানরা খাবারের জন্য বিখ্যাত, তো এই জন্য জাতিসংঘের খাবার দাবারের সব দায়িত্ব হলো রোমে, মানে ইতালিতে। আর যদি টাকা পয়সার কোনো হিসাব থাকে তাহলে তো কোনো কথাই নেই, আমেরিকা ওর জীবনেও ওর বাইরে যাইতে দেবে না, টাকার হিসাবে আমেরিকার কাছে থাকবে, মানে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এই রিলেটেড যেগুলো আছে। তার মানে এরকম। আর হাবিজাবি যা কিছু আছে মানে ম্যাক্সিমামই হলো জেনেভাতে। তো আমরা এখন আসি, হ্যাঁ এই যে এখন অনেকে পারছে এই যে মানে বেজিং সম্মেলন, নারী সম্মেলন। আচ্ছা এখন ইউএনএফপি, এই যে দেখো ইফাদ, এই খাওয়া দাওয়ার কথাবার্তা, মানে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, মানে কৃষি নিয়ে কাজ করে। তবে এগুলো সাল খুব বেশি আসে না, সাল কিছু কিছু ইম্পর্টেন্ট, তো সবগুলো না। এই যে ইউএনএফপি, এটা নিউ ইয়র্কে। আর এটার কথা হলো এটা জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে, বর্তমান প্রধান নাতালিয়া কানেম। তো জনসংখ্যা রিপোর্ট অনুসারে বিশ্বের বর্তমানে মানে জনসংখ্যা 1 নম্বর দেশ কোনটা? জনসংখ্যায় 1 নম্বর দেশ মানে সবচেয়ে বড় দেশ, এটা তো পারা কথা। জনসংখ্যায় শীর্ষ দেশ, আমরা তো মাশাআল্লাহ 8 নম্বরে আছি। বিশ্বের সব দেশ আমাদের কিন্তু চেনে জনসংখ্যার কারণেই। তার মানে কোনো র্যাঙ্কিংয়ে তো টপ 10-এ বাংলাদেশ নাই, আছে শুধু এই জনসংখ্যা র্যাঙ্কিং, ঠিক আছে? এটাই হলো আমাদের শক্তি। হ্যাঁ, এখানে হলো জনসংখ্যা র্যাঙ্কিংয়ে এই যে অনেকে এখনো চীন বলতেছে, ভারত 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 1 নম্বরে উঠে গেছে, চীন 2 নম্বরে। ওকে, ভারত 1 নম্বরে, ভারত কিন্তু 1 নম্বরে এখন, চীন 2, বাংলাদেশ হলো 8-এ। আচ্ছা ইফাদ, তাহলে এখন খেয়াল করে, তাহলে জনসংখ্যা রিপোর্ট হলো, খেয়াল করতে হবে এই সংস্থাগুলোর ক্ষেত্রে কি আসে, এটা খুবই জানা ইম্পর্টেন্ট। সংস্থার ক্ষেত্রে মনে রাখতে হবে সংস্থার পূর্ণরূপ, এরপরে সদর দপ্তর আর তার কাজ কি, এই সংস্থার কাজ কি, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে কোনোটা রিপোর্ট পাবলিশ করে, কোনোটা কি কাজ করে, এই বিষয়ে কোশ্চেন আসে। আচ্ছা ইফাদ, ইফাদ তো এই যে এগ্রিকালচার নিয়ে কাজ করে। তো এখানে খেয়াল করা যাক, এই যে গ্রামীণ দারিদ্রতা দূরীকরণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করে, গ্রামীণ দারিদ্রতা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। বর্তমান প্রধান গিলবার্ট হোয়াংবো, এটা কিন্তু রোমে, এই যে রোমে সহ দপ্তর। ইউনিসেফ, ইউনিসেফ তো আগে বলছি, এটা চিলড্রেনদের নিয়ে কাজ করে। ইউনিসেফ ইউনিসেফের প্রতিষ্ঠা সাল ইম্পর্টেন্ট, ইউনিসেফের প্রতিষ্ঠা সাল ইম্পর্টেন্ট 1946 সালে, একদম জাতিসংঘের শুরুর দিকে সংস্থা, এটা নিউ ইয়র্কে। এটা শিশুদের নিয়ে কাজ করে, ঠিক আছে? এই যে ইউনিসেফ কিন্তু গাজার শিশুদের জন্য ফান্ড ক্রিয়েট করতেছে, কিন্তু দিন শেষে কোনো কিছুই করতে পারতেছে না, কারণ ইসরায়েল স্বয়ং ওখানে মানে কাউকে সাহায্য করতে দিচ্ছে না, এটা মূলত। তাই 1965 সালে নোবেল পুরস্কার লাভ করেছে বর্তমান ক্যাথরিন রাসেল। এবার দেখো ইউএনডিপি, এটা হলো মূলত জাতিসংঘের একটা প্রোগ্রাম, ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই যে এটাকে আমি বলি জাতিসংঘের কোচিং সেন্টার, বুঝছো? জাতিসংঘের কোচিং সেন্টারের নাম কি জানো? এই যে এটা হলো কি মানে ফোকাস তো আমাদের, আর জাতিসংঘের কোচিং সেন্টারের নাম ইউএনডিপি। মানে ঘটনা কিরকম, বাংলাদেশে সাপোজ এই যে যারা এমপি মন্ত্রী হয়, বিশেষ করে এই দেখবে যে সামনেই বাংলাদেশে নির্বাচন হবে বা আগামীতে এমপি মন্ত্রী হবে, তো এমপি মন্ত্রী তো বিদেশ যাইতে গেলে অনেক ধরনের এই যে ইংলিশ জানতে হয়, বিভিন্ন প্রোটোকল জানতে হয়। তো এই সমস্ত বিষয়ে এই এমপি মন্ত্রীদেরকে ট্রেনিং দিয়ে থাকে ইউএনডিপি। মানে ওখানে কোচিংয়ের স্টুডেন্ট কারা? এমপি মন্ত্রীরা, ঠিক আছে? আর কোচিং সেন্টারটা কার? জাতিসংঘের ইউএনডিপি। এ বিভিন্ন ধরনের বহুমুখী কারিগরি ট্রেনিং দিয়ে থাকে, তো ইউএনডিপি এ কাজ করে। তো এখানে বিভিন্ন দেশকে তো অন্যান্য সুযোগ সুবিধা দেয়, তো ইউএনডিপি সব কিছু পড়তে হবে। 1965 নিউ ইয়র্কে,
আর উন্নয়নমূলক সংস্থা প্রধান একাডেমিক স্ট্যান্ডার্ড। কিন্তু ইউএনডিপির মানে সবচেয়ে ইম্পর্টেন্ট এরা দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট রিপোর্টটা পাবলিশ করে, এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আচ্ছা, তাহলে এইটা তো পারার কথা, আশা করি এটা পারবে, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশ এখন কত। এই র্যাঙ্কিং কিন্তু পরীক্ষার আগে আসছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশ। এই র্যাঙ্কিং আবার পাবলিশ হয় প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের দিকে র্যাঙ্কিং পাবলিশ হয়, মানে গত বছর একটা পাবলিশ হয়েছে, বাংলাদেশ কয় নম্বরে আছে। আর 1 নম্বরটাকে, 1 নম্বর তো পারা কথা। ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সাপোর্ট করার অনেক কারণ আছে, তারা মানে একই রকম অনেক লক্ষ্য উদ্দেশ্য আছে আর কি। হ্যাঁ, ওই যে একজন বলছে চোরে চোরে মাছ তো ভাই। 129, হ্যাঁ 129, ঠিক আছে, ওকে। 129তম বাংলাদেশ, 129তম এটা। আর শীর্ষ দেশ সুইজারল্যান্ড, ওকে, শীর্ষ দেশ সুইজারল্যান্ড 1 নম্বরে। এটা হলো এইচডিআই রিপোর্ট, ওকে। এটা এরপরে ইউনিপ দেখেই বোঝা যাচ্ছে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, মানে এটা হলো পরিবেশ নিয়ে কাজ করে, 1972 সালে প্রতিষ্ঠিত। এটার ইন্টারেস্টিং হলো সদর দপ্তর, কারণ আফ্রিকাতে সদর দপ্তর এইটারই শুধু, ঠিক আছে, মানে আফ্রিকাতে সদর দপ্তর। তাহলে সেই ক্ষেত্রে এখানে এই যে জাতিসংঘ পরিবেশ গ্রিন বেল্ট এই আন্দোলন করে, এবং এই যে আর্থ পুরস্কার, মানে এই ইউনিপের কাজ হলো পরিবেশ নিয়ে কাজ করা। এরপর দেখা যাচ্ছে আইএইএ, ওই যে পারমাণবিক নিয়ে কাজ করে, অ্যাটমিক এনার্জি, 1957, তবে সাল আসে না, এটার আসবে হলো সদর দপ্তর। আর এই যে এইটা এখন খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এই যে ইরানের পরমাণু নিয়ে এখন সারা বিশ্বব্যাপী আলোচিত, এখানে যুদ্ধই হয়ে গেছিল আর কি, রাফায়েল মানারগোসি, মানে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। মানে খেয়াল করা যাক, বাংলাদেশ যে এখন এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে, কার অনুমতি নেয়া? এই ইসের অনুমতি নেয়া, আইএইএ এর অনুমতি নেয়া। এখানে কিন্তু আইএ মানে রেগুলারলি কি করে, পরিদর্শন করে, ইভেন ওই যে সিসিটিভি ক্যামেরা আছে ওটার মাধ্যমে দেখে যে ঠিকঠাক করতেছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, উদ্ভাবনের শক্তিতেও মানে সুইজারল্যান্ড কি হবে, মানে 1 নম্বরে আছে। এরপরে আইএইএ গেল, এরপর ইউনেস্কো, ইউএন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো। এটা হলো 1945 সালে প্রতিষ্ঠিত হয়, মূলত আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1946 সালের 4 নভেম্বর, কিন্তু প্রতিষ্ঠা 45। প্যারিস, এটা কালচার, সিটি অফ কালচার। তো যাই হোক, ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি। আর বর্তমান প্রধান আদ্রা আজুলা। ইউনেস্কোর অনেক গুরুত্বপূর্ণ একটা কাজের মধ্যে কাজ হলো, মানে এরা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে, ঠিক আছে, বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে, ঠিক আছে। হ্যাঁ, এই যে শেষ হবে, যদি কেউ শেষ করতে যায় তুমি চলে যাও, তোমাকে তো জোর করে এখানে রাখার দরকার নাই, ক্লাসের পরিবেশ কোনো মতেই করা যাবে না, কারণ এটা হলো তোমাকে আগেই বলছে অ্যাডমিশন তোমার নিজের, তোমার এখানে যা বলা হচ্ছে সব ইম্পর্টেন্ট বিষয়, এগুলো পরীক্ষা আসবে। এখন তোমার যদি মনে হয় যে না আমার পড়বো না, আমার দরকার নেই, কোনো প্রবলেম নাই, তোমাকে কে এসে এখানে জোর করে পড়াইতে চাচ্ছে, ঠিক আছে। কারণ ক্লাসের যে রেগুলার যার প্রয়োজন যেভাবে সে সেটা ক্লাস এই করবে, ঠিক আছে। তোমার যদি মনে হয় তুমিই করো, ক্লাস রেগুলার টাইমে রেগুলার শেষ হবে, ঠিক আছে, ওকে। ফাও, এই ফাও হলো জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং প্রথম দিকের প্রতিষ্ঠানের মধ্যে একটা, 1945 সালের। এটার পাশে 16ই অক্টোবর লিখে রাখবা, 16ই অক্টোবর। এটা হলো রোম, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে জাতিসংঘের বিশ্বায়িত সংস্থা। বিশ্বায়িত প্রথম দিকে 2টা আছে, একটা হলো আইএলও আর একটা হলো ফাও। কারণ জাতিসংঘ দেখলো ফাও খাওয়া দাওয়া দিয়ে শুরু করে দেওয়া যাক, তাহলেই মানে দিন শেষে সবাই জনপ্রিয় হবে আর কি। মানে প্রথমে এই ফাও খাওয়া দাওয়া শুরু করছে আর কি, মানে জাতিসংঘের ফাও ইফাদ এগুলো প্রথম দিকের, মানে এক কথায় ফাও প্রথম দিকের। এরপর আসা যাক আইসিএও, সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এটার একটু আলাদা দেখা যাচ্ছে, মন্ট্রিল, মানে যেগুলো ব্যতিক্রম সদর দপ্তর, এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। বিমান চলাচল, ওকে। ইউনিডো, এটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা ভিয়েনাতে। টেকসই শিল্পায়ন, মানে এই যে এই শব্দগুলোর দিকে একটু নজর রাখবা। ইউনিপ ডাবল আসছে, এটা দরকার নাই। ইউএন উইমেন, যেটা লাস্ট সংস্থা ছিল, 2010 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা নিউ ইয়র্কে, লিঙ্গ সমতা নিয়ে কাজ করে, ওকে। আর আইবিআরডি, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলোতে এক কথা বললে হবে না, এগুলো বিস্তারিত ক্লাসে অনেক আলোচনা হবে। মানে আইবিআরডি এটা বিশ্বের অনেক বড়, যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক এটাকে বলা হয় 1944 সালে জাতিসংঘের আগে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ যদি ওয়ার্ল্ড ব্যাংক আইএমএ প্রতিষ্ঠিত না হয়, তাহলে জাতিসংঘ মূলত কি করতে পারবে না, মানে ফাংশন করতে পারবে না আর কি, ঠিক আছে। এই যে ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়াশিংটন ডিসি, এটা ব্রিটেন উডস প্রতিষ্ঠান। মূলত আমেরিকার ব্রিটেন উডস নামক যে জায়গা, ওইখানে একটা সম্মেলন হয় 1944 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়। ওই সময় সিদ্ধান্ত নেওয়া হয় 2টা প্রতিষ্ঠান আগে দাঁড় করাইতে হবে, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক।
এই দুটা যদি ঠিকঠাক মতো রান করে তাহলেই জাতিসংঘ ঠিকঠাক মতো রান করবে। তার মানে ওই যে অর্থনৈতিকভাবে যারা ভঙ্গুর দেশ তাকে সাহায্য করা হবে, লোন দেওয়া হবে, এবং এখনো পর্যন্ত সেইভাবে ঋণ দেওয়া হয়। আর এই ঋণের নামে বিভিন্ন শর্ত টর্ত দিয়ে দরিদ্র দেশগুলোকে মূলত নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, ওকে। তার মানে এইটা হলো IMF এবং মানে আইবিআরডিকে মূলত ওয়ার্ল্ড ব্যাংক বলা হয়। এটা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করে প্রত্যেক বছর। বর্তমান প্রধান অজয় বাঙ্গা। আর এটা তো বোঝাই যাচ্ছে ওয়াশিংটন ডিসি, মানে টাকা পয়সার হিসাব, আমেরিকার বাইরে যাওয়া চলবে না। ঠিক আছে। আর এই যে স্বাস্থ্য মাস্থ্য বিষয় পাঠায় দিছে জেনেভাতে, এই যে 7 এপ্রিল 1948, এটা হলো 7 এপ্রিল 1948। এটা স্বাস্থ্য নিয়ে কাজ করে টেডরস আধানম, এটা হলো বর্তমান প্রধান। ওকে, এই যে UNHCR দেখতে পাচ্ছ, যেটা রিফিউজি নিয়ে কাজ করে, হাই কমিশনার ফর রিফিউজি, 1951 সালে প্রতিষ্ঠা, জেনেভাতে সদর দপ্তর, নোবেল পাইছে 2 বার, এবং এটা আবারও নোবেল পাইতে পারে। ফিলিপ্পো গ্রান্ডি, বাংলাদেশের রোহিঙ্গা নিয়ে কাজ করে এই সংস্থা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখানে কি আনসার কি, মানে তোমার প্রশ্ন কি বলো দেখি, কারণ এখানে ক্লাস হচ্ছে, তো ক্লাস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন দেখা যাবে, তো কোনো সমস্যা নাই। ওকে, আনটার্ড ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, এইটার বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে, বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন। পৃথিবীতে বিনিয়োগ প্রাপ্তিতে 1 নম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্র, বিনিয়োগ করে 1 নম্বর চীন, আর বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ যুক্তরাজ্য, গত বছর ছিল যুক্তরাজ্য। ঠিক আছে। হ্যাঁ, কমেন্ট কি দেখবো বলো দেখি, কমেন্ট তো দেখতেছি আর কি। ঠিক আছে, হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক। হ্যাঁ, বাসায় টপিক তো আমি ক্লাস শেষ করি তারপরে বলি, ক্লাস তো আমি মানে শেষে আসে বলবো আর কি। ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এই যে 1919 সালে প্রতিষ্ঠিত হয়, ও এটা জাতিসংঘের, এটা কিন্তু প্রথম বিষয়ায়িত সংস্থা, প্রথম বিষয়ায়িত সংস্থা। ওকে, এরপরে ডব্লিউটিও প্রতিষ্ঠিত হয়েছে অনেক পরে, 1995 সালের 1 জানুয়ারি। এটা হলো জেনেভাতে সদর দপ্তর, বিশ্ব বাণিজ্য সংস্থানের কাজ করে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এটা হলো 1961 সালে রোমে। 2020 সালে কি পায়, এই যে খাদ্য কথা বললেই কিন্তু রোমে যাবে, এই যে আগেই বলে রাখছি, এটা রোমে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। জাতিসংঘ বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছিল, মানে আবেদন করে 72 সালে, ওই সময় চীন ভেটো দেয়, বাংলাদেশ সদস্য হয়, এই যে 136তম, সেটা মূলত বাংলাদেশ কত সালে, 17 সেপ্টেম্বর 1974 সালে। ওই যে আমাদের ড্যাডি ছিল, ড্যাডি যা ভাষণ মারছিল আর কি, পরে বাংলাদেশের পক্ষ থেকে হুমায়ুন রশিদ চৌধুরী, সে কি হয়েছিল 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিল। ওকে, এগুলো তুমি একদিনে মনে রাখতে পারবে না, ধীরে ধীরে ধাপে ধাপে, মানে বই থেকে পড়তে হবে। ওই যে বললাম না, একটা বই কিনতে হবে, এটা। আর ক্লাসে এগুলো সুন্দর করে আলোচনা করে দেওয়া হবে, আর তোমরা তো এগুলো মানে এখন থেকে পড়া শুরু করে দাও, তাই তো হবে। এরপর দেখা যাক, বাংলাদেশ ইউএনএসসির অস্থায়ী সদস্য হয়েছিল 2 বার, কোন সালে, 1978 আর হলো 1999, এটা। ওকে, আর কিছু বিষয় ক্লাসে কম করে দেওয়া হবে, আজকের বিষয় তো টোটালি ইম্পর্টেন্ট, বিধায় এখানে কমের কোনো সুযোগ নেই। এস এ করিম হলো প্রথম ছিলেন, আর এখন আব্দুল মুহিত না, এটা হলো সালাউদ্দিন নোমান চৌধুরী, মানে বর্তমান স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে, বাংলাদেশের যিনি প্রতিনিধি। ওকে, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম, যে ইরাক ইরান মিশন, ইউনিমগ, এটা কিন্তু পরীক্ষা আসছে 1928 সালে, আর সব মহাসচিব বাংলাদেশে আসছে পরবর্তীতে। এটা আর কি, এই যে শান্তিরক্ষা মিশন বাংলাদেশ 48 সালে গঠিত হয়েছিল, বাংলাদেশ যোগ দিয়েছিল মূলত, যে পরে 1928 সালে, এই যে এখানে শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার পায়। আর এটার এইখানে খেয়াল করা যাক, বর্তমান বাংলাদেশ কিন্তু এখন চতুর্থ না, এখন বাংলাদেশ চলে আসছে কোথায়, এই যে ভারত গেছে পিছনে, রোয়ান্ডা হলো 2, এটা হলো 2, আর আমরা আছি 3 নম্বরে, আমরা 3-এ। আর শান্তিরক্ষা, এই যে ইউনিমগ মিশনে বাংলাদেশ যোগদান করে, এটা আর কি। আর মার্শাল পদক দেওয়া হয়, এই দেখাই যাচ্ছে। ওকে, তার মানে এটা শেষ। তো এখন খেয়াল করা যাক, ক্লাস শেষ, কয়টায়, মানে ক্লাস শেষ, ক্লাসের টাইম মূলত অ্যাভারেজে আমরা অনলাইনে 2 ঘন্টা ক্লাস হয়, 2.5 ঘন্টা হয়, কিন্তু আমরা মূলত 2 ঘন্টার মধ্যেই শেষ করছি। এখন খেয়াল করা যাক, তোমাদের বলেছিলাম কিছু টপিক লিখে দেওয়া হবে, যেটা ওই যে বলছিলাম যে তোমরা একটা বই কিনে নিবা, সেটা জিকে প্যানাসিয়া বা এরকম বই, তাহলে এখান থেকে এই 1 সপ্তাহের মধ্যেই কি টপিক পড়ে ফেলবা। বিশেষ করে ওই যে তোমাদের গেটওয়ে এক্সাম আছে, এই গেটওয়ে এক্সামে ভালো করতে গেলে কিছু ইম্পর্টেন্ট টপিক আগে থেকেই পড়ে নেওয়া ভালো। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, জিকে প্যানাসিয়া এই একটা কিনলেই হবে, কোনো বই অতিরিক্ত কিনতে হবে না। 1 নম্বরে আমি দেখাই বাংলাদেশ বিষয়াবলীর কিছু টপিক। বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের কোনটা,
বাংলাদেশের মধ্যে 52 থেকে 71, আর হলো 24, মানে 24-এর জুলাই গণ অভ্যুত্থান। ওকে, তার পরবর্তীতে এই যে বাংলাদেশের বর্তমানে এই যে এটা কিন্তু বিভিন্ন এটা তো বইগুলোতে আছে কিনা, হ্যাঁ বই আছে, সাংবিধানিক যে সংস্কার, এই যে এখন যে সংস্কার কমিশন হয়েছে না, এটা এই সংস্কার কমিশন থেকে মাস্ট কোশ্চেন হবে তোমাদের এই যে আগামী পরীক্ষাতে, যেটা হলো সংস্কার যেগুলো প্রস্তাবনা এটা। এর পরবর্তীতে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে স্বাধীন সুলতানি আমল, ইতিহাসটা পড়ে নেবা, স্বাধীন সুলতানি আমল, এই পার্ট থেকে কোশ্চেন আসবে। স্বাধীন সুলতানি আমল, সংস্কৃতি, লোক সংস্কৃতি, বাংলাদেশের লোক সংস্কৃতি। ওকে, এগুলো বাংলাদেশ বিষয়াবলীতে। আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক 1 নম্বরেই হলো জাতিসংঘ, এই যে আজকে যেটা পড়ানো হলো এটা ভালো করে পড়বা। 2, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, এই যে সার, কমনওয়েলথ যা কিছু আছে, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা। আচ্ছা, কয়েকটা দেশ সম্পর্কে ভালো করে জানতে হবে। একটা হলো ইউএসএ, হ্যাঁ, চায়না মানে যুক্তরাষ্ট্র, চায়না। এরপরে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে কোশ্চেন আসবে, মানে ফিলিস্তিনের বর্তমান অবস্থা। আচ্ছা, আর দক্ষিণ এশিয়ার দেশ, মানে যেগুলো আছে দক্ষিণ এশিয়াতে আগে ভারত সম্পর্কে বেশি আসতো, এখন ভারত কম আসে, হয়তো মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল এগুলো আসবে, এখান থেকে কোশ্চেন আসবে। এবার এরপরে কোশ্চেনের মধ্যে আন্তর্জাতিক চুক্তি, যেগুলো আন্তর্জাতিক বড় বড় চুক্তি আছে, এই চুক্তিগুলা আন্তর্জাতিক চুক্তি। এরপরে 5, পরিবেশ ও জলবায়ু, এটা হলো জলবায়ু। তার মানে তোমরা যদি এই যে এই 5টা টপিক, এবং এই যে এখানে তো টপিক কয়েকটা দিছি, মানে একটা বা দুইটা মূলত একসাথে গেছে, 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা বা এটা সব 5টা, এই 5টা 10টা পড়লে এইখান থেকে এই 5টা থেকে 5টি কোশ্চেন মিনিমাম পাবা, আর এইখান থেকে 5টার বেশি হবে, কারণ এই সংস্কার কমিশন থেকে একাধিক কোশ্চেন হবে। তার মানে এইরকম কোশ্চেন কিন্তু তোমার এই যে সামনে যে গেটওয়ে টেস্ট, সেখানেও তুমি ভালো করে পড়তে পারবা, আর একই সাথে তোমার যে মূল প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়, সেই প্রস্তুতির জন্য তোমার অনেক বেশি এগিয়ে যাবা। এই 1 সপ্তাহের মধ্যে যতটুকু সম্ভব পারো এই টপিকগুলো একটু পড়ে নাও, এই টপিকগুলো একটু পড়লে তোমার পড়াটা তুমি আগায় নিতে পারবা। ওকে, আর সেই ক্ষেত্রে বলছিলাম একটা বই কিনে নিতে পারো, সেটা হলো জিকে প্যানাসিয়া, মানে তুলনামূলকভাবে এই বইতে খুব ভালো করে গুছিয়ে দেওয়া আছে, এবং সেটা তোমার মূল ভার্সিটি প্রস্তুতির জন্য সহায়ক হবে। তো যাই হোক, তোমাদের সবার প্রতি শুভকামনা, দোয়া, এবং তোমাদের সাথে হয়তো দেখা হবে আশা করি। তো তোমাদের সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।